ওকে এভরিওয়ান, চলে আসলাম ইংরেজি ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম সলিউশনটা করাই দিব। সলিউশনটা একটু ওয়েট করেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, আমি সলিউশনটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের প্রশ্ন অনুযায়ী সলিউশনটা একদম রেডি আছে। আচ্ছা, শুরুতেই প্রথমে আমরা সলিউশনটা দেখে নিব। সবাই জয়েন হতে থাকো, আমার কথা প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। চ্যাট বক্সে একটু জানাও যে আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা তোমরা। আমি দ্রুত তোমাদের সলিউশন নিয়ে হাজির হইতেছি। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করা যায়। ওকে, শোনা যাচ্ছে? আমরা সলিউশনটা আগে দেখে ফেলি। আমিও ফোন দিয়ে জয়েন করবো, তোমাদের সাথে ক্লাস মনিটরও করা লাগবে। সলিউশন, উইক 3 এর যে উইকলি পরীক্ষা ছিল, এটা কিন্তু সহজ ছিল। আমি আমার পার্টটা বেশ সহজ করেছিলাম। এখন বাকি দায়িত্ব তোমাদের, ঠিক আছে? পরীক্ষার খাতাও খুব দ্রুত পেয়ে যাবে, টিচারের খাতা দেখা শুরু করে দিয়েছে অলরেডি। দেখো, আমাদের লোক শিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া, দেখো প্রতিটা গল্প কোন গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে বা না হচ্ছে এই বিষয়টা কিন্তু জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিশেষ করে যেগুলো সিলেবাসে থাকতেছে পরীক্ষায়, এগুলো তো জানা দরকার। এগুলো তো এখন মডেল টেস্ট আকারে তো তোমাদেরকে অনেক বড় সিলেবাস দিচ্ছি না। সো এটা কিন্তু প্রতিটা গ্রন্থ অনুযায়ী জানা দরকার। কোন বস্তুটি মুঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল, খুবই কমন প্রশ্ন। ঢাকাই মুসলিম বা ঢাকার মুসলিম, তাই না? তবে দেখো, আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্প কোন কোনটি, এটাও খুবই কমন প্রশ্ন এই গল্পের। কাপড়ের পুতুল তৈরি করা, আমরা জানি, তাই না? তারপরে দেখেন, এই দেখো পাঠের উদ্দেশ্য কেন গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু সুন্দর একটা প্রশ্ন। দেখো, অনেকেই পেরেছো, অনেকেই পারো নাই। আচ্ছা, 1 মিনিট। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আশা করি দেখা যাচ্ছে। স্ক্রিন ব্লারি হয়ে গেছে? না, ব্লারি হয় না, এটা আসলে টেক্সটটা একটু চিকন চিকন, বুঝছো? টেক্সটটাই চিকন চিকন, সমস্যা নেই। স্ক্রিন ঠিক আছে। ওকে, পরিবেশ চেতনা অর্জন ও প্রকৃতির ওপর ভালোবাসা তৈরি তোমার বইয়ের কোন রচনার অংশ, ঠিক আছে? কোন কবিতার উদ্দেশ্য? ঝিঙে ফুল কবিতাটা, ঠিক আছে? ঝিঙে ফুল। তারপরে দেখেন, আচ্ছা এটা হলো চিকন ফন্ট, তো এই জন্য তোমার কাছে একটু দেখতে কষ্ট হতে পারে, সমস্যা নাই। এটা হলো অন্য ক্লাস টাইমে ঠিক হয়ে যাবে। আসমানি কবিতায় কে জলে বিষ বলে ম্যালেরিয়ার মশক, ঠিক আছে? বা এখানে মশকের জায়গায় তুমি যদি মশা লেখো তাও হয়, তাও অর্থটা ঠিক থাকে। ওকে, দেখেন তারপরে কারক ও বিভক্তি নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। কারক কিন্তু শিখাইছি আমি ক্লাসে খুব ভালো মতো তোমাদের। কারক ক্লাসটা আমার মনে হচ্ছে বাংলা ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো মতো ক্লাসটা হয়েছিল কারকের ক্লাসটা। এখন দেখেন, কারক ও বিভক্তি নির্ণয়। শিকারী বাঘকে গুলি করলো, আমি বলেছিলাম যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, কাকে গুলি করলো? বাঘকে, ঠিক আছে? সো কর্মকারক, এটা বুঝতেছো। এবং এর সাথে কে আছে, ঠিক আছে? আমি বলেছিলাম যে সম্প্রদান কারকে কে থাকলে শুধু চতুর্থী হয়, বাকি যে কোনো কারকে কে থাকলে ওইটা দ্বিতীয় বিভক্তি হয়, ঠিক আছে? দেখেন উত্তর মিলে কিনা। তারপরে দেখেন, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। এই যে ফুটবল খেলার কাজটা কারা করতেছে? ডিরেক্ট ছেলেরা করতেছে, অর্থাৎ ছেলেরা এখানে কর্তা। অর্থাৎ এটা হবে কর্তৃকারক। এবং ছেলেরা, ঠিক আছে? আচ্ছা, এটা হলো শূন্য না, ঠিক আছে? রা কি হবে বলো তো? বলেন। বলেন তো কি হবে এটা? র বা এর থাকলে তুমি যেটা হয় না, তুমি সেটাই লিখবা, ঠিক আছে? র বা এর থাকলে, এটা কোন বিভক্তির ক্ষেত্রে র বা এর থাকে বলেন? সহজ করে দিলাম। এক্স্যাক্টলি, ষষ্ঠী। এখানে একটু ভুল আছে, ওইটা ঠিক করে দিলাম, ঠিক আছে? ষষ্ঠী। তারপরে দেখেন, তিনি লাঠি নিয়ে চলছেন।
চলেছেন, ঠিক আছে, চলেছেন বা চলছেন, এনিথিং, লাঠি নিয়ে, ঠিক আছে, মানে তিনি কি দিয়ে চলতেছে, এটা কিন্তু বোঝাচ্ছে। আমি বলেছিলাম তোমাদের, কোনো কিছু দিয়ে কিছু করা, এটা যখন বোঝায় তখন এটা কি কারক হয়, ওটা হয় করণ কারক। আর এর সাথে কি আছে, নিয়ে, ঠিক আছে, নিয়ে কিন্তু কোনো বিভক্তি না, নিয়ে কিন্তু ওয়ার্ড, ঠিক আছে। দিয়ে থাকলে তুমি বলতে পারতা যে তখন তৃতীয়া বিভক্তি হয়েছে, কিন্তু এখানে যেহেতু নিয়ে আছে, নিয়ে তো কোনো বিভক্তি না, তো এখানে কিন্তু শূন্য বিভক্তি, ঠিক আছে, শূন্য। এই যে করণ কারক, শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি দেখতে পাচ্ছ আশা করি। ছাদ থেকে জল পড়ছে, ছাদ থেকে, দেখো কোথা থেকে, উৎস, ঠিক আছে, ছাদ কি বোঝাচ্ছে, উৎস বোঝাচ্ছে, জল পড়ার উৎস বোঝাচ্ছে, এরকম থাকলে আমরা দেখেছিলাম অপাদান কারক হয়। এবং থেকে আছে, থেকে কোন বিভক্তি, কমেন্টে উত্তর দেন তো, কমেন্টে সবাই একটু উত্তর দেখতে চাই, থেকে কোন বিভক্তি। থেকে হলো পঞ্চমী, এক্স্যাক্টলি, মোস্ট অফ দ্য টাইম অপাদানের সাথে পঞ্চমী বিভক্তিটা ইউজ হয়, ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেবো সলিউশনটা, ঠিক আছে। অপাদান কারকে এ থেকে হলো পঞ্চমী বিভক্তি। তারপরে দেখো, রতন কলকাতায় থাকে, কোথায় থাকে, এখানে জায়গা, কলকাতা বলতে কি বোঝাইছে, কলকাতা বলতে আপনাদের জায়গা বোঝাচ্ছে, জায়গা, সময়, বা কি কোনো কাজের মধ্যে কোনো কাজ ঘটলে, ঠিক আছে, কাজের মধ্যে ক্রিয়া যদি সংঘটিত হয়, তখন আমরা কি ইউজ করি বলেন তো, তখন আমরা কোন কারক ব্যবহার করি, এখানে উত্তর হিসেবে অধিকরণ কারক। কলকাতায় অন্তস্থ আছে, ঠিক আছে, অন্তস্থ মানে কি, সপ্তমী বিভক্তি। দেখো, কারো যদি ক্লাসটা ভালো মতো করো, তুমি সবকিছুই বোঝা যাবে, মানে অলমোস্ট সবকিছু বোঝা যাবে। জাস্ট ক্লাসটা, যারা ক্লাস মিস করেছো তারা অবশ্যই কি করবেন জানেন, তারা অবশ্যই আমাদের কালকের যে ক্লাসটা আছে আগের দিনের, ওইটা করে ফেলবেন। ওকে এভরিওয়ান, চলেন নেক্সট আইটেমে চলে যাই আমরা। নেক্সট আইটেম, নেক্সট আইটেম তো বাংলায় ক্রিয়েটিভ রাইটিং ছিল। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, ঠিক আছে। সুরাসুর বলতে, এই যে সুরাসুর বলতে কি বুঝাইছে জানো, ভালো মন্দ, ভালো এবং মন্দ, বা স্বর্গ এবং নরক আসলে মানুষের মধ্যে কিভাবে, এটা একটা কথার কথা, ঠিক আছে। কোথায় স্বর্গ কোথায় নরক ধর্মীয় দিক থেকে চিন্তা করা যাবে না, ধর কোথায় স্বর্গ কোথায় নরক, কোথায় জান্নাত কোথায়, আহ কোথায় হেভেন কোথায় হেল, এটা চিন্তা করা যাবে না। কে বলে তা বহুদূর, কে বলতেছে তা বহুদূর, আমাদের মানুষের মাঝে, মানুষ যদি চায় পৃথিবীটাকে একটা জান্নাতের টুকরা বানাইতে পারে, আর মানুষ যদি চায় পৃথিবীটাকে কি নরক বানাই ফেলতে পারে, তাই না, এই ব্যাপারটা বুঝিয়েছি যে মানুষের হাতে, ঠিক আছে। ভাব সম্প্রসারণ তোমাদের উপরে, তোমরা কেমন করে করেছো, কেমন করে করতে চেয়েছো, আমি দেখবো তোমাদের ক্রিয়েটিভ লেখাটা দেখবো। এখানে একটা ধরো একটা আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি যে স্বর্গ বা নরক বলে কোনো ভৌগোলিক স্থান বোঝায় নাই, মন ও কর্মের মাঝেই এর অবস্থান, ঠিক আছে। মানুষের ভালো গুণাবলী যেগুলো আছে, দয়া সহানুভূতি ভালোবাসা ন্যায়পরায়ণতা, এগুলোর মাধ্যমেই পৃথিবীতে শান্তি ও আনন্দ নেমে আসে, যেটাকে আমরা আমরা ওখানে স্বর্গ হিসেবে আখ্যায়িত করেছি, তাই না। আর এই দেখো সুর আর অসুর, ঠিক আছে, সুর বলতে ভালো, অসুর মানে খারাপ। এই বিষয়টা, এগুলো দেখো ইংরেজিতে, ইংরেজিতে প্রথম আইটেম কি ছিল, রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। ওয়ার্ড কি কি দেওয়া ছিল, নার্ভাস, নার্ভাস মানে কি, উদ্বিগ্ন, নার্ভাস হয় আর কি, বাংলা এবার নার্ভাস লিখো না। আর অস্থির, উদ্বিগ্ন অস্থির। কিউরিয়াস, কেউ অনেক জানতে ইচ্ছুক বা উৎসুক, এই ব্যাপারটা আমরা কিভাবে বলি, কিউরিয়াস মানে কৌতূহলী, ঠিক আছে, বা জানতে আগ্রহী। বা আরেকটা হয় উৎসুক, ঠিক আছে, উৎসুক। এনারমাস, এনারমাস মানে কি, এনারমাস মানে অনেক বড়, ঠিক আছে, লার্জ, বিশাল, বিরাট, অত্যধিক বড়, ঠিক আছে। সাডেনলি শব্দটার অর্থ হলো হঠাৎ বা আকস্মিক ভাবে, কোন একটা আউট অফ সাডেন, ঠিক আছে, অল অন আ সাডেন, আমরা একটা ফ্রেজ ইউজ করি যে অল অন আ সাডেন, এগুলো কিন্তু কি বলেন তো। স্যার ভাব সম্প্রসারণ জেনারেলি কত সেন্টেন্স বা পেজ লিখতে হবে, শুনুন 10 মার্কের জন্য অ্যারাউন্ড 10 পেজ, ঠিক আছে, মনে রাখবা মার্ক অনুযায়ী কিন্তু লাইন তোমার, ঠিক আছে। যদি 10 মার্কের ভাব সম্প্রসারণ হয়, চেষ্টা করবে 10 লাইন লেখার, পেজ না। পেজ আসলে কোনো হিসাব না, কারো লেখা এত বড় বড়, কারো লেখা এইটুকু এইটুকু, তাহলে কি পেজ দিয়ে হলো জাজমেন্টটা।
পেজ দিয়ে কিন্তু আমি জাজ করি না। পেজ কখনো গুনবা না, তোমার লেখা অনুযায়ী 10 লাইন, একটা ডিসেন্ট 10 লাইন যত পেজ হয় তুমি তত পেজ লিখবা। মিনিং বাংলাতে লিখবে কিনা, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা শুধু মিনিং ইংলিশে লিখবা, ঠিক আছে? ইভি বা ইংলিশ ভার্সনের যারা আছো তোমরা মিনিং ইংলিশে লিখবা। তবে যদি বলে দেয় যে মিনিং ইন বেঙ্গলি, তখন কিন্তু ইংলিশে লিখবা না, ঠিক আছে? আর বাংলা ভার্সনে যারা আছো তোমরা অবশ্যই ট্রাই করবা বাংলাতে লেখার, ঠিক আছে? বাংলাতে লেখার অবশ্যই, ঠিক আছে? এমব্রেস মানে কি জানো? কোনো কিছুকে আপন করে নেওয়া, আলিঙ্গন করা বা বুকে জড়িয়ে ধরা, ঠিক আছে? একটা অ্যাবস্ট্রাক্ট অর্থে ইউজ হয়, সেটা হইলো আপন করে নেওয়া। রায়াত বলেছি ইংলিশে ওয়ার্ডটা এক্সপ্লেন করলেই হবে, সেটা ইংলিশ না, এক্সপ্লেন করলেই হবে না। তোমাকে ইভিতেও মিনিং একটা আলাদা জিনিস, ঠিক আছে? মিনিং বলতে সবসময় এক্সপ্লেন করে লিখে দিলা এত সোজাও না, অনেক সময় সিনোনিম লেখাটা বেটার হয়, ঠিক আছে? ধরো লার্জ, লার্জের মিনিং ইংলিশে কি লেখা যায়? বিগ, তাই না? অথবা গ্রেট, গ্রেটের অর্থ কিন্তু লার্জ হয়, ঠিক আছে? তো এইভাবে ইংলিশ ভার্সনের স্টুডেন্টটা লেখা যায়, বাট বাংলা ভার্সনে মোস্ট অফ দা টাইম তুমি যদি ইংলিশে অর্থ লেখো তোমাকে কেটে দিবে, জানো? ক্যারেক্ট ক্লাস ভর্তি পরীক্ষায় কিন্তু কেটে দিবে। হাউ ডিড তরুণ ফিল, দেখো লেসন 1 থেকে প্রশ্ন, তরুণের গল্প বা স্কুলে প্রথম দিনের ক্ষেত্রে। ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল, নিউ স্কুলে কেমন লেগেছিল ওর? ওর নার্ভাস এবং একসাথে এক্সাইটেড ছিল, তাই না? অ্যান্সার গুলো কিন্তু খুব কেয়ারফুলি লিখতে হবে। তারপরে দেখেন, হোয়ার ডু দ্য পিপল অফ বাংলাদেশ মেইনলি লিভ, ঠিক আছে? মেইনলি কোথায় বসবাস করে? মেইনলি ভিলেজেস বা রুরাল এরিয়াস, ঠিক আছে? যে কোনো একটা লিখলেই হবে। বাংলায় লিখেছে, আচ্ছা এই কে লিখছে? শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ। আমি কি বলেছি যে বাংলা লিখলে মার্ক পাবা না? তোমরা নিজেরাই একটু চ্যাট বক্সে উত্তর দাও, আমি কি কখনো বলেছি যে বাংলায় মিনিং লিখলে মার্ক পাবা না? এটা নিয়ে ডাউট কেমনে হইলো, হ্যাঁ? আমি বলেছি যে বাংলা ভার্সনের জন্য বাংলাতে লেখা বেটার, এবং ইংলিশ ভার্সনের জন্য বাংলাতে লিখলেও সমস্যা নাই, ইংলিশ ভার্সনে লিখলেও সমস্যা নাই, তবে বাংলাতে লেখার চেষ্টা করা বেটার, ঠিক আছে? হোয়াট ইজ দ্য কমন ওয়াইল্ড বার্ড ইন বাংলাদেশ, ঠিক আছে? কমন ওয়াইল্ড বার্ড কোনটা, কোনটার কথা বলেছে? দ্য দোয়েল অথবা ম্যাকপাই রবিন। ওকে, সব কিন্তু বই থেকে কোয়েশ্চেন করা। হোয়াট দ্য রেসিডেন্টস অফ দ্য ওল্ড পিপলস অফ, ওল্ড পিপল হোমের রেসিডেন্ট কারা বলেন তো? শোনেন, এই টাইপ যদি বইয়ের থেকে ডিরেক্ট না আসে, বইয়ের কোন একটা সাথে রেলেভেন্ট করে তোমাকে কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে? সবসময় যে বইয়ের ডিরেক্ট লাইন আছে এমন না, ঠিক আছে? তোমাকে কিন্তু দেখো, এখানে কিন্তু বই অনুযায়ী না, হোয়াট ইজ কমন একটা ওয়াইল্ড বার্ডের নাম চাইছে, ঠিক আছে? যেমন আবার কিছু দেখো কমন সেন্সের কোয়েশ্চেন, ওল্ড পিপলস হোমে কারা থাকে? অবশ্যই এল্ডারলি পিপল বা বয়স্ক মানুষজন, তাই না? কিছু কিছু জিনিস অবশ্যই ক্রিয়েটিভ ভাবে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে আপনাদের। বুলবুল ক্লিনার, বুলবুল ক্লিনার ওল্ড পিপলস সময় থাকে না রে। হোয়াই ইজ হার্বাল কিওর বিকামিং পপুলার, ঠিক আছে? কেন পপুলার হচ্ছে নাও এডেস, হার্বালটা কেন পপুলার হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ হার্বাল যে কিওর আছে, ঠিক আছে, বা ন্যাচারাল রেমেডিস, হার্বাল কিওর ইজ বিকামিং পপুলার, যেভাবে আছে সেভাবে, যে টেন্স আছে দেখো, হোয়াই ইজ হার্বাল কিওর বিকামিং পপুলার, এটা কোন টেন্স আছে দেখো তো, দেখো এই দেখো, ইজ, ইজ অক্সিলারি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে, বলেন তো কোন টেন্স? এই তোমাদের টেন্সের টেস্ট নেই, এই কোশ্চেনটা কোন টেন্সে আছে? চ্যাট বক্সে বলেন দ্রুত, কোশ্চেনটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এক্স্যাক্টলি। সো তোমার অ্যান্সারও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে, ঠিক আছে? হার্বাল কিওর ইজ বিকামিং পপুলার, দেখছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, বিকজ পিপল আর রিয়েলাইজিং, মানুষ রিয়েলাইজ করছে দ্যাট ন্যাচারাল রেমেডিস, ন্যাচারাল যে রেমেডি গুলো আছে বা প্রতিষেধক গুলো আছে, হ্যাভ ফিওয়ার সাইড এফেক্ট, ঠিক আছে? ফিওয়ার সাইড এফেক্টস কম্পেয়ার টু কনভেনশনাল মেডিসিন, মেডিসিনের চেয়ে ন্যাচারাল রেমেডির কি বেশি, কি কম, সরি, সাইড ইফেক্ট তুলনামূলক অনেক কম। ওকে, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল না, এটা ছিল কি? রাইট ফর্ম অফ ভার্ব, আমি বলছিলাম, ঠিক আছে? আর এটা কোশ্চেন দেখেও তোমাদের বোঝার কথা, এটা রাইট ফর্ম অফ ভার্ব, নোটিস গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার টাইমে।
রাইট ফর্ম অফ ভার্ব। এখন কেউ বললো না যে স্যার আমি প্রিপোজিশন লিখে দিয়ে আসছি, ঠিক আছে, কারণ প্রিপোজিশন তো এই জায়গায় বসবেই না কোনো। ওকে, দেখেন, মনিস বলছে সব হয়েছে, ওকে আমি চাই তোমাদের সবার সব হোক। হি ড্যাশ টু স্কুল এভরিডে। দেখো আমি কিন্তু তোমাকে কিছু টেন্স মার্কার শিখিয়েছিলাম, যেমন এভরিডে, ঠিক আছে, এভরি মর্নিং, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্ট প্লাস V1, তাই না, ডিরেক্ট সাবজেক্ট প্লাস V1। এখানে তাহলে হি এর সাথে V1 হবে, বাট হি কিন্তু কোন পার্সন বলেন, লেখেন কোশ্চেনের উত্তর দেন, হি কোন পার্সন, কোন নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য V1 আগে লিখবেন, তারপরে ইএস যুক্ত করে দিবেন, ঠিক আছে, হি গোস টু স্কুল, কারণ হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তারপরে দেখো শি ফিনিশ, ভার্বটা কি হবে, ফিনিশ। হার হোমওয়ার্ক জাস্ট নাও, ইয়েট, জাস্ট, রিসেন্টলি, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো যদি থাকে, এই ওয়ার্ড গুলো যদি থাকে, ওই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। দেখেন শি আছে, তো শি এর সাথে তার হ্যাভ হয় না, শি হ্যাজ হবে, শি হ্যাজ, V3 কি, ফিনিশড, তাই না, শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক জাস্ট নাও। আশা করি ঠিক আছে আপনাদের। তারপরে দেখেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর। দেখেন আমি বলেছিলাম বিফোর এর আগে কি হয়, পাস্ট পারফেক্ট, আর বিফোর এর পরে কি হয়, এক পাশে পাস্ট পারফেক্ট হয়ে গেলে আরেক পাশে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ V2 বসে যাবে, কামের V2 কি, কেম, ঠিক আছে। তারপরে দেখেন, আই ড্যাশ রেড আ বুক এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট থাকলে কি হয় বলেন, এটার উত্তর কি হবে, মানে কোন টেন্স হয়, এট দিস মোমেন্ট থাকলে কোন টেন্স হয়, অবশ্যই যদি উত্তর লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, আই এর সাথে কি এম বসবে, তাই তো, আই এম রিডিং আ বুক এট দিস মোমেন্ট। দ্য ম্যান ডাই, এখানে ডাই ভার্ব বাট 10 মিনিটস এগো, ঠিক আছে, এগো যুক্ত যে কোনো ওয়ার্ড মানে আগে, আগে হয়েছে মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2, ঠিক আছে, তাহলে কি হবে, সাবজেক্ট আছে, ডায়ের ক্ষেত্রে ডাইড হয়ে যাবে, তাই না। খুব ইজি, দেখো রুল গুলো যদি ভালো মতো জানো, তাহলে আসলে এটা তোমার কেউ আটকাইতে পারবে না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে একটা লেটার রাইটিং ছিল, রাইট লেটার টু ইউর ফ্রেন্ড এক্সপ্লেইনিং ইউর ড্রিম টু বিকাম আ ক্যাডেট, ঠিক আছে, ক্যাডেট হওয়ার স্বপ্ন নিয়ে তোমার ফ্রেন্ডের কাছে একটা লেটার, তোমাদের লেটার দেখার জন্য আমি অপেক্ষায় আছি, কে কেমন লিখেছো। ওকে, এবার আমরা শুরু করব আমাদের পড়া। আমাকে একটু জানান যে রাইট ফর্ম অফ ভার্ব কোন রুল পর্যন্ত আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, বলেন। এই যে এটা পড়াচ্ছিলাম না আইডিয়াল গাইড থেকে নিয়ে, প্রবাবলি 30টার বেশি বা বেশ অনেকগুলো রুল, ঠিক আছে, প্রায় অনেকগুলো রুল দাগিয়ে দিয়েছিলাম, তাই না। এই যে 34 অলরেডি, হ্যাঁ এগুলো পার করে গিয়েছিলাম। 40 পর্যন্ত আছে, 39, 40। আচ্ছা, 40টা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, ঠিক আছে, এই 39 পর্যন্ত আমরা পড়ছি এক্স্যাক্টলি, পাস্ট পারফেক্ট টেন্সে গঠিত সেন্টেন্স, ঠিক আছে, এগুলো আমরা পড়েছি। ওকে, এখন আমরা দেখেন, চলেন আজকে পড়ি। বিফোর আফটার নিয়ম আমরা পড়েছি, তাই না, আমি বলেছিলাম যে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট। বিফোর, ঠিক আছে, বিফোর যুক্ত যদি বাক্যাংশ থাকে, বিফোর এর আগে আর আফটার এর পরে, আফটার এর পরে কি বসে, এর দুইটার পরে পাস্ট পারফেক্ট বসে, ঠিক আছে। যেমন এখানে দেখো বিফোর আছে, সো তুমি বুঝবা যে বিফোর এর আগের অংশে পাস্ট পারফেক্ট, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, ঠিক আছে। আর আফটার থাকলে কি, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আফটার এর পর, ঠিক আছে। এবার
40 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা কিন্তু অনেক আসে, খেয়াল করবেন। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট যদি থাকে, একটু চিন্তা করেন, নো সুনার হ্যাড আছে, ঠিক আছে, হ্যাড, একটু চিন্তা করে, হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে কোন টেন্সে ব্যবহার করা হয় বলো তো? কোন টেন্সে? গঠনের মধ্যে হ্যাড আছে, তোমাদের কাছে একটা আইকিউ এর কোশ্চেন করলাম, বেকার মনে আছে, কোন টেন্সের গঠনের মধ্যে হ্যাড ব্যবহার করা হয় বলেন? পাস্ট পারফেক্ট, তাই না? আচ্ছা, পাস্ট পারফেক্ট আমি মানলাম, পাস্ট পারফেক্টে ভার্বের কোন ফর্ম ইউজ হয় বলেন তো? পাস্ট পারফেক্টে ভার্বের কোন ফর্ম ইউজ হয়, V1 V2 নাকি V3? V3। পাঁচ উত্তর পেয়ে গিয়েছি। দেখেন, তার মানে অ্যাক্টিভ সেন্টেন্সে তুমি হ্যাড অক্সিলারি ভার্ব দেখবা, তার মানে তোমার এরপরে ভার্বটা কি হবে, V3 হবে বা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে। এখানেও সেম, নো সুনার হ্যাড দ্য সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের পর হ্যাড না থাকলেও এই হ্যাডটা কিন্তু ওই অক্সিলারির মতোই কাজ করে, ঠিক আছে, সেম, নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের কোন ফর্ম হয়, এই জন্য V3 হয়, ঠিক আছে, মনে রাখবে, দেখো ওই ফর্মুলা থেকেই কিন্তু সব আসতেছে, ঠিক আছে। তারপরে দেন থাকে, দেন, THAN, দেন মানে চেয়ে, ঠিক আছে। তারপরে বাকি অংশ হয় কিভাবে, বাকি অংশটা তৈরি হয় এখানে বাক্যটা দেখলে বুঝবা, ঠিক আছে, অর্থ আমি বলে দিচ্ছি। নো সুনার হ্যাড দ্য থিফ, এখানে দেখো হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, তাই না, তারপরে এখানে ভার্বটা আছে, মনে রাখবো যে হ্যাড এর প্রভাবে এখানে অলওয়েজ V3 হবে, এবং এই যে এই বাক্যাংশটা আছে এটা হলো পাস্ট পারফেক্ট। দেন, এই দেন দ্বারা যুক্ত থাকে দুইটা অংশ, এবং এক পাশে যদি পাস্ট পারফেক্ট হয়, বাক্যের আরেক পাশ কোন টেন্স হয় বলতো? ইউজুয়ালি এক পাশ যদি পাস্ট পারফেক্ট হয়, বাক্যের অপর পাশ কোন টেন্স হয় বলেন তো? এই পাশটা তো পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে, আরেক পাশ কি হয়ে যাবে, আরেক পাশ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, কারণ আমি বলেছিলাম অতীতকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা তুলনামূলক আগে হয়, তুলনামূলক আগে, কিন্তু দুইটাই আগে হয়েছে, দুইটাই অতীত, কিন্তু তুলনামূলক আগে যেটা হয় ওইটা হইলো পাস্ট পারফেক্ট, একটু পরে যেটা হয় সেটা হলো পাস্ট ইনডিফিনিট। দেখো, এই বাক্যটার অর্থ হলো, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, পুলিশকে দেখতে না দেখতেই চোর কি করলো, পালাই গেল, ঠিক আছে, আগে কি করছে, দেখছে, তারপর কি পালাইছে, তাই না, দেখতে না দেখতে। বাট এখানে কিন্তু আগে কাজটা চিন্তা করো, এই দেখার কাজ বা সি, ঠিক আছে, এটা সিন হয়ে যাবে, কারণ কি এটা পাস্ট পারফেক্ট, এই কাজটা আগে হয়েছে, দেখার কাজটা আগে হয়েছে, তারপর পালাইছে, একটু চিন্তা করে দেখো, লজিক্যালি চিন্তা করলে তুমি বুঝতে পারবা, পুলিশকে দেখতে না দেখতেই চোর পালাই গেল, সে কি আগে পালাইছে তারপর দেখছে, তার কি পেছনে চোখ ছিল যে দেখতে পাইছে চলে গিয়ে, নাকি আগে দেখছে পুলিশকে তারপর সঙ্গে সঙ্গে পালাই গিয়েছে, বলেন তো কোনটা হয়েছে? আগে দেখছে নাকি আগে পালাইছে, বলেন? হ্যাঁ, আগে দেখছে, উনি সঠিক বলেছেন, অবশ্যই আগে দেখছে, কারণ পালিয়ে যাওয়ার পরে তো দেখার সুযোগ নাই তার। একইভাবে নো সুনারের জায়গায় হার্ডলি বসতে পারে, স্টার্সলি বসতে পারে, এই জিনিসটা চেঞ্জ হতে পারে, বাট এখানে হ্যাড থাকলে সবসময় দেখো, তোমার বেসিকটা ঠিক করে দিই, তুমি যখন হ্যাড দেখবা তারপর সাবজেক্ট দেখবা তারপরে ভার্ব মানেই V3, ঠিক আছে, ভার্ব মানেই V3, তারপরে তারপরে দেখো বিফোর শি ড্যাশ অ্যাওয়ে, এখানে রান আছে, এখানে র্যান হয়ে যাবে, এক পাশে পাস্ট পারফেক্ট হলে আরেক পাশে অটোমেটিক পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আমি সেদিন পড়িয়েছিলাম তোমাদের, আমি বলেছিলাম যে মনে আছে যে বি ভার্বের কথা বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ রুল এটা, দেখেন, বি ভার্ব বলেছিলাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে বিন, ঠিক আছে, এই তিনটার কথা বলেছিলাম যে অ্যাম ইজ আর হলো প্রেজেন্ট বিভার, প্রেজেন্ট টাইমে বিভার্বের ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর ইউজ করি সাবজেক্ট অনুযায়ী, আই এর সাথে অ্যাম, এর সাথে ইজ, ইউ এর সাথে আর, ঠিক আছে, এভাবে। তারপর ওয়াজ ওয়্যার ইউজ করি পাস্টে, আর যখন পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হয় V3, তখন আমরা বিন ইউজ করি, তাই না, হ্যাভ বিন, হ্যাজ বিন, এরকম। এখন তোমাদের সাথে একটা কথা, সেটা হলো, আমরা তো জানি যে কি হয়, আই এর সাথে কি হয় বলেন, আই এর সাথে এম হয়, তাই না, আই, দেখেন, আই এম আ স্টুডেন্ট, এটা তো নিয়ম, তাই না, আমার নিয়ম কি, আই এম আ স্টুডেন্ট,
ওকে, দেখেন, আই অ্যাম আ স্টুডেন্ট, হ্যাঁ তাই না? এখন তুমি বলো যে এমন কি কোনো সুযোগ আছে, আমি তারপরে হি এর সাথে কি ইউজ করি, হি ইজ আ স্টুডেন্ট, হি এর সাথে ইজ ইউজ হয়। এখন এই যে আই এর সাথে এম, হি এর সাথে ইজ, এইটার একটা না বিকল্প, একটা এক্সেপশনাল নিয়ম আছে। হি এর সাথেও কিন্তু ওয়্যার হয় একটা টাইমে, আই এর সাথেও ইভেন ওয়্যার হতে পারে, কিন্তু কখন বলেন তো? তার কি জানেন? আই এর সাথে ওয়্যার, ওয়াজ না কিন্তু, আই এর সাথে ওয়্যার, হি এর সাথে ওয়্যার। শুধু পাস পাস বললে হলো হলো না উত্তর, পাস হইলে কিন্তু হয় না, এক্সক্লেমেটরি হইলে। মালিহা সুলাইমান, তোমার উত্তরটা সঠিক, ঠিক আছে। দেখেন, যখন তোমার সিচুয়েশনটা, একটা জিনিস মনে রাখো আজকের থেকে, এই জিনিসটা ভুলবা না, ঠিক আছে? যখন কাল্পনিক, কাল্পনিক মানে কি, ইমাজিনারি, মানে যেটা বাস্তবে ঘটে নাই, বা যেটা ঘটবে না, ঠিক আছে, বা যেটা রিয়াল না, এমন সিচুয়েশনে আমরা কি করি জানো? আমরা কিছু ওয়ার্ড ইউজ করি, যেমন উইশ, তারপরে ফ্যান্সি, তারপরে হোপ, ইত্যাদি, ঠিক আছে। তারপরে অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে কি জানো? অ্যাজ ইফ শব্দটার অর্থ হলো যেন, যেন। এই যে এই ওয়ার্ড গুলো একটু চিন্তা করেন, এই ওয়ার্ড গুলো আমরা কখন ইউজ করি? যখন এমন কিছু বোঝায় যেটা আসলে না, কিন্তু কল্পনা বোঝাচ্ছে। যেমন হতে পারে, দেখো, আই উইশ আই ওয়্যার মিলিয়নিয়ার, ঠিক আছে, মিলিয়নিয়ার। এভাবে আমরা লিখতে পারি না? আমরা লিখতে পারি, তাই না? দেখো, আই এর সাথে কিন্তু সচরাচর কি হয় বলতো? আই এর সাথে সচরাচর ওয়াজ হয়, কিন্তু যে কোনো সাবজেক্টের সাথে শুধুমাত্র ওয়্যার বসবে, ঠিক আছে, ওয়্যার ছাড়া অন্য কিছু বসবে না, যখন সিচুয়েশনটা কাল্পনিক, ঠিক আছে। কাল্পনিক যখন হবে আপনাদের এখানে, যদি বি ভার্ব থাকে, অন্য কিচ্ছু বসবে না, ঠিক আছে, সবসময় ওয়্যার বসবে, এটা মনে রাখবেন। ইফেক্টটা কি আলাদা রুল? ইফের ব্যাপার আলাদা বাবা, দেখছেন? ওয়াজ আই এর সাথে ইউজুয়ালি ওয়াজ হওয়ার কথা না, কিন্তু এখানে কিন্তু হবে না, কারণ ওয়াজ বললে তো তুমি মিলেনিয়ার ছিলা, এটা বোঝাবে। বাট তুমি কখনো তো মিলেনিয়ার ছিলাই না, ঠিক আছে। তুমি চিন্তা করতেছো যে আই উইশ আই ওয়্যার এ মিলেনিয়ার, অর্থাৎ আমি যদি হইতাম, এরকম একটা অবস্থা বোঝাচ্ছ। সেক্ষেত্রে কিন্তু কি হবে না, মনে রাখবেন, আপনাকে মনে রাখতে হবে কি, যখন সিচুয়েশনটা কাল্পনিক, যেমন আই উইশ আই ওয়্যার এ মিলেনিয়ার, এখানে ধরো ওয়্যারটা দেওয়া নাই, এখানে ধরো তোমাকে গ্যাপ দেওয়া আছে এভাবে, যে ড্যাশ ব্র্যাকেটে বি, এখানে কিন্তু ওয়াজ বসাইলে ভুল, এখানে তোমাকে বসাইতে হবে কি, বসাইতে হবে ওয়্যার, কারণ এই সিচুয়েশনটা কি কাল্পনিক। উইশ মানে কি, এটা কাল্পনিক, কাল্পনিক সিচুয়েশনে যেটাই সাবজেক্ট হোক না কেন, আই থাকুক, কি থাকুক, কিউ থাকুক, যাই থাকুক, সেটাই আপনি বিভার্ব যদি লিখতে বলে, বিভার্বের সাথে কি হবে, বিভার্বের ওয়্যার ফর্মটা বলবে সব সময়, ঠিক আছে। বুঝতে পেরেছেন? তারপরে দেখো, আরেকটা আরেকটা এক্সাম্পল দেখে তাহলে বুঝবা। হি ওয়াক্স, আচ্ছা এই দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ব্র্যাকেটে নো এভরিথিং। এখানেও কিন্তু এরকম একটা সিচুয়েশন, বলো তো কি হবে? ওয়্যার কেন? এখানে তো বিভার বলি নাই, মালিহা সুলাইমান তাসিন, একটু ভুল করেছো কিন্তু, এখানে তো বিভার বলা নাই যে ওয়্যার হবে, তাই না? এখানে নো ভার্ব আছে, আর বিভার বাদে যদি অন্য যে কোনো ভার্ব থাকে, আপনারা সেইটার ভি টু বসাই দিবেন যখন সিচুয়েশন কাল্পনিক, বুঝছেন? নো এর ভি টু কি? নো এর ভি টু হলো নিউ, দেখেন, নিউ, ঠিক আছে, এখানে বসবেও নিউ। কেন নিউ বসবে, এটা কেন কাল্পনিক, এটা এক্সপ্লেন করি, হ্যাঁ। এই বাক্যটার অর্থ কি জানো? সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, মানে এই বাক্যটার অর্থটা বোঝার চেষ্টা করেন, যেন সে সব জানে, মানে আমি কি বোঝাতে চাচ্ছি বলতো? সে আসলে সব জানে না, তাই না? এই সিচুয়েশনটা কি কাল্পনা, কাল্পনিক। এই যে সে সব জানে, এই সিচুয়েশনটা কিন্তু আমার কাছে কাল্পনিক, তাই না? সে কিন্তু আসলে সব জানে না, আমি এটা বোঝাচ্ছি। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, ঠিক আছে। ওকে,
আশা করি এই জিনিসগুলো বুঝবো। তারপরে আরো কিছু ব্যাপার আছে দেখেন। হুম, এই জিনিসটা বুঝাই দিই। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, ঠিক আছে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা যদি বাক্যের শুরুতে থাকে, ঠিক আছে। এটা রুলটা কি? প্রথমত এটা দুই টাইপের রুল আছে, ঠিক আছে। ধরো এইটা দিয়ে বাক্য শুরু হয়েছে, এটার সাথে কি আছে? সাবজেক্ট আছে, ঠিক আছে। সাবজেক্ট যদি থাকে তাহলে এরপরে ডিরেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি টু ব্যবহার হয়, ঠিক আছে। কিন্তু সাবজেক্ট যদি না থাকে, ঠিক আছে, ধরো আমি বললাম যে নো সাবজেক্ট, তখন কি হয়? নো সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের সাথে টু প্লাস ভার্বের ভি ওয়ান, অর্থাৎ এটা এটা কি বলবো বলতো, এটাকে বলে ইনফিনিটিভ। আনফাইনাইট ভার্বের ইনফিনিটিভ মনে আছে, পড়েছি কিন্তু। ইনফিনিটিভ ব্যবহার হয় যখন সাবজেক্ট থাকবে না, তখন টু প্লাস ভি ওয়ান, ঠিক আছে। কন্ডিশনাল রাইট ফর্ম অফ ভার্ব আকারে আসতে পারে। ওকে, এইটা আমি বুঝাই দিচ্ছি। দেখেন, এটা এক্সাম্পল দিলে বুঝে যাবা। দেখো, ইট ইজ টাইম, ঠিক আছে, অথবা ইট ইজ হাই টাইম, যদি এরকম থাকে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ইউ, ইউ কি একটা সাবজেক্ট না? সাবজেক্ট আছে। তারপরে দেখো চেঞ্জ ইওর ফিউচার প্ল্যান। হ্যাঁ, তোমার মনে হতে পারে যে এখানে চেঞ্জ যেটা আছে ওইটাই হবে, কিন্তু যেহেতু সাবজেক্ট আছে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি থাকে আমরা বি টু বসাই দিব, অর্থাৎ এখানে চেঞ্জড হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জড। বুঝতে পারছেন, এই সাবজেক্ট আছে। আর যদি সাবজেক্ট না থাকে, ইট ইজ টাইম, ধরো সাবজেক্ট নাই, ঠিক আছে, ধরো এটা নাই, তখন সাবজেক্ট যদি না থাকতো তখন কি হতো জানো? তখন চেঞ্জ দিলে ভুল হতো, তখন দিতে হতো টু চেঞ্জ ইওর ফিউচার প্ল্যান, ঠিক আছে। সাবজেক্ট থাকলে একরকম, সাবজেক্ট না থাকলে আরেক রকম। এটা তো কন্ডিশনালস দেওয়া। দেখো এখানেও কিন্তু ওই যে ওই নিয়মগুলোই বোঝাচ্ছে, আই উইশ আই বি আ চাইল্ড এগেইন। দেখো আবার কিন্তু বাচ্চা হয়ে যাওয়া সম্ভব না, সিচুয়েশনটা কাল্পনিক, তাই না? সিচুয়েশনটা কি কাল্পনিক না? আমি আবার বাচ্চা হয়ে যাব, এই সিচুয়েশনটা কাল্পনিক, এই জন্য বিভার কি হয়ে গিয়েছে, আই এর পরেও ওয়্যার হয়েছে। স্যার ক্লাস সেভেন এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর মতো রাইট ফর্ম ভার্ব কেমনে সলভ করে? ক্লাস সেভেন এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলতে তোমার প্রশ্নটা আমি প্রপারলি বুঝতে পারি নাই। দেখো, অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটার কথাও কিন্তু আমি বলেছি, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে। হি স্পিক্স, দেখো এটাই, হি টকস অ্যাজ ইফ, দেখালাম না, হি স্পিক্স অ্যাজ ইফ হি কি হবে, নো কি হয়ে গিয়েছে, নিউ হয়ে গিয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু আমি দেখিয়েছি। আচ্ছা, ওকে, আমি একটা জিনিস, কিছু ব্যাপার আমি স্কিপ করে যাচ্ছি। ক্লজ রিলেটেড প্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই জিনিসগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি তোমাদের, কারণ এই জিনিসগুলো আমি তোমাদের খুব ভালো মতো আমি এই যে রাইট ফর্ম ভার্বটা শেষ করে আমি তোমাদেরকে ক্লজ আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখাবো। তাছাড়া কিন্তু এটা তুমি বুঝবে না, ঠিক আছে। আচ্ছা, আমি দাগাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, ভয়েস, ঠিক আছে। ভয়েস টপিকটা খুব গুরুত্বপূর্ণ। ভয়েস কি সবাই করছেন? ইয়েস অর নো বলেন তো, ভয়েস টপিকটা কি সবাই পারেন আপনারা? ভয়েস চেঞ্জ, ঠিক আছে, এখানে নো আছে। দেখেন ভয়েসের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই। আজকে শর্টে আমরা একটু ভয়েস পড়ে ফেলি, চলে, ঠিক আছে। আজকে আর একটু ক্লাস বাকি আছে, ক্লাস যেটুকু টাইম বাকি আছে আমরা ভয়েস পড়বো। ওকে, ভয়েস অনেক বড় একটা টপিক কভার করে ফেলতে তোমার রাইট ফর্ম পারবে। ভয়েস কেন দরকার, ঠিক আছে। দেখেন, আমরা সবসময় এতক্ষণ এ পর্যন্ত জানিয়ে চিন্তা করেছি সব অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স কি? সাবজেক্ট কাজ করতে পারে, ঠিক আছে। কাজ করতে পারলে ওই বাক্যটা হয় কি? একটু চিন্তা করেন, ঠিক আছে, সবকিছু ভুলে যান আগে। করতে পারলে ওই বাক্যটা হয় অ্যাক্টিভ। আর যদি সাবজেক্ট কাজ করতে না পারে তখন কি? প্যাসিভ, ঠিক আছে। একটু দেখেন, সাবজেক্ট কাজ করতে না পারলে, না পারলে হয় প্যাসিভ।
কিভাবে আমি দেখাই। দেখেন, আমি বলতে পারি যে ধরেন আই প্লে ফুটবল, ঠিক আছে। দেখেন, বাংলা করলে হয় এটার অর্থ আমি ফুটবল খেলি। এখানে আমি কি, আমি কার্যক্ষম বা কর্মক্ষম একটা সাবজেক্ট, মানে এই যে আমি, এটা একটা পার্সন, অর্থাৎ সে নিজে কাজ করতে পারে। এই জন্য কিন্তু সে বাক্যের শুরুতে বসেছে। এবং আমরা এতক্ষণ পুরো এই টাইপের বাক্য নিয়ে কথা বলছিলাম, যেটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স বলি। কিন্তু প্যাসিভ কখন হবে? এই প্যাসিভ তাহলে কি? প্যাসিভ হলো যখন বাক্যের সাবজেক্ট থাকবে এমন একটা কিছু যেটা নিজে কাজ করতে পারে না, যেমন ফুটবল। ফুটবল ফুটবল তার মানুষ না, তাই না, যে সে নিজে নিজে খেলা হয়ে যাবে বা নিজেই খেলতে পারবে, তাই না? ফুটবলের পরে কিন্তু তুমি বলতে পারবে না যে ফুটবল প্লেস মি। এটা কি বলতে পারবা? ফুটবল কি তোমাকে খেলে, নাকি তুমি ফুটবলকে খেলো? বলেন তো। ফুটবলে আমরা খেলি, তাই না? এখন দেখেন, আই প্লে ফুটবল, বাট ফুটবলের ক্ষেত্রে এটা বলতে পারা যায় না যে ফুটবল প্লেজ মি, ঠিক আছে। ফুটবল আমি যদি বলতে চাই যে ফুটবল আমার দ্বারা খেলা হয়, দেখো আমি ফুটবল খেলি মানে কি, ফুটবল আমার দ্বারা খেলা হয়, তখন তোমাকে এভাবে লিখতে হবে ফুটবল ইজ প্লেড বাই মি, ঠিক আছে। এই ব্যাপারটা, এই যে দিস ভেরি সেন্টেন্স যেখানে সাবজেক্টটা কর্মক্ষম না হয়েও বাক্য গঠন করতেছে, এইটাই হলো তোমাদের প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সের গঠন আছে। একটা জিনিস মনে রাখবেন, প্যাসিভ সেন্টেন্সে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের কোন রূপটা গঠন হয়, মানে ইউজ হয়? সকল টেন্সে। আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে কি দেখেছি? আমরা শুধু পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট ইত্যাদি গুলোতে আমরা কি ইউজ করি, ইত্যাদি গুলোতে আমরা ভি থ্রি ইউজ করি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, প্যাসিভ ভয়েসে আমরা সকল টেন্সে ভি থ্রি ইউজ করি। তাহলে টেন্স আলাদা কেমনে করি, এখন কোশ্চেন আপনাদের, তাই না? এটা কোশ্চেন হবে না যে টেন্স কেমনে আলাদা করি? আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিটেও ভি থ্রি ইউজ করি, কন্টিনিউয়াসেও ভি থ্রি ইউজ করি, সব জায়গায় যদি ইউজ করি, তাহলে কিভাবে হবে? তাহলে কিভাবে হবে দেখাই, ঠিক আছে। দেখেন, আমি বললাম যে আই, দেখেন, প্রথমে আমরা দেখবো ইনডেফিনিট, ঠিক আছে। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে। এইগুলা চল প্রথমে দেখি আমরা। প্রথমে আমি একটা বাক্য লিখি আপনাদের জন্য। প্রেজেন্ট ইনফিনিটিভ বাক্য হলো যেখানে, আচ্ছা, তোমাকে কিন্তু প্যাসিভ করতে গেলে অবশ্যই অবজেক্ট সহ বাক্য চিন্তা করতে হবে, ঠিক আছে। যেমন আই ইট রাইস, ঠিক আছে, আই ইট রাইস। একই বাক্যের আমি পাস্ট ইনডেফিনিট লিখছি, চলো, আই এইট রাইস, ঠিক আছে, আমি আর ভাত খেয়েছিলাম। আর ফিউচার ইনডেফিনিট লিখলে কি হবে? আই উইল ইট রাইস, তাই না? এটা হলো অ্যাক্টিভ বাক্য, এখানে আই সাবজেক্ট, আই কাজ করতে পারে, তাই না? এখন দেখেন, এখন দেখবেন, ঠিক আছে, ভয়েস চেঞ্জ পুরা অক্সিলারি ভার্বের খেলা, ঠিক আছে। ভয়েস, কারণ সব ভয়েসে কিন্তু ভি থ্রি ইউজ হবে। কিভাবে? তো প্রথমে কি, সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট আনবা, ঠিক আছে, রাইস। এখন প্রেজেন্ট ইনডিফিনিটে সবসময় মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা এম, ইজ অথবা আর অক্সিলারি ভার্ব ইউজ করি, ঠিক আছে। এখন রাইস, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে? রাইসের সাথে ইজ হবে। তারপর ভি থ্রি, রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে, আমার দ্বারা, বাই মি। এই যে দেখেন, ইজ বসছে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে, এবং ইটেন বসছে কেন? কারণ ভি থ্রি, ঠিক আছে, ভি থ্রি বসবে সবগুলোতেই। এখন আর পাস্ট ইনডিফিনিট নিশ্চয়ই বুঝতে পারতেছো, পাস্ট ইনডিফিনিট শুধু ওয়াজ বা ওয়্যার বসবে। সো এখানেও কি সেম, রাইস অ্যাগেন, রাইস, রাইসের সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়াজ হবে, রাইস ওয়াজ ইটেন বাই মি। সব জায়গায় কিন্তু ভি থ্রি ইউজ হচ্ছে, ঠিক আছে। যা চেঞ্জ হচ্ছে তোমার কোন মহাশয়, চেঞ্জ হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তারপরে আরেকটা জায়গায় দেখেন, আই উইল ইট রাইস, আমি বলেছিলাম বি ভার্বের ফিউচার ফর্ম কি বলেন তো? আমি কিন্তু বলছিলাম আগের দিন, আমি কিন্তু আগের দিন খুব ভালো মতো বলেছিলাম যে বি ভার্বের ফিউচার ফর্ম কি? ফিউচার, আরে বাবা, ফিউচার। শুধু শ্যাল উইল না, আমি বলেছিলাম যে শ্যাল উইল, কেন না, এটাও বলেছিলাম। তোমরা ভালো মতো কিন্তু পড়াশোনা করো না। উইল বি শ্যাল বি, এক্স্যাক্টলি, মালিয়া সুলাইমান,
ও ও শুধু সঠিক উত্তরটা বলেছে। শ্যাল বি বা উইল বি, শ্যাল বা উইল না, কারণ কি, কারণ শ্যাল বা উইল হলো মডেল অক্সিলারি, এদের সাথে বি যুক্ত করলে তোমার ওইটা পাবো, ঠিক আছে, ফিউচার ইনডিফিনিটের সাথে উইল বি অথবা শ্যাল বি মনে রাখতে হবে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব গুলো। তাহলে সেম প্যাটার্ন দেখো, রাইস কে আগে আনো, রাইস উইল বি, এরপরে কি ভি3, ইটেন বাই মি, ঠিক আছে। দেখো এটা হলো ইনডিফিনিট টেন্স, দেখো এক চান্সে কভার, তোমরা কয়দিন ধরে ভয়েস শিখছো, আজকে দেখো কতক্ষণে তুমি শিখবা। এবার চলেন আমরা কন্টিনিউয়াস এর কথা চিন্তা করি, ঠিক আছে, কন্টিনিউয়াস যেখানে ভার্বের আইএনজি ফর্ম ছিল, যখন আমরা অ্যাক্টিভ বাক্য পড়েছি ভার্বের কি আইএনজি ফর্ম আমরা দেখেছি না। প্রথমে আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এদিকে পাস্ট কন্টিনিউয়াস, আর এদিকে ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে, সবগুলো আমরা একসাথেই শিখে ফেলবো। প্রথমে আমরা অ্যাক্টিভ বাক্য দেখে শিখতে হবে। প্রথমে চলেন আমরা দেখি কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ বাক্য দেখি, ঠিক আছে। দেখে আমি কি ওই ভাত খাওয়ার এক্সাম্পলই নেই, চলো, আই অ্যাম ইটিং রাইস, তাই না, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আই অ্যাম ইটিং রাইস। তারপর পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এটা কি হতো, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, ইটিং রাইস। আর এমনিতেই যদি তুমি অ্যাক্টিভ বাক্য লিখতে, যে ফিউচারে লিখতে, এটা হইতো আই উইল বি ইটিং রাইস, তাই না, ইটিং রাইস, এগুলো হলো অ্যাক্টিভ বাক্যটা লিখলাম। এখন এদের প্যাসিভ রূপ কিভাবে করব, চলেন দেখি, ঠিক আছে। প্রথমে জানতে হবে কন্টিনিউয়াস এর প্যাসিভ রূপ করার সময় আমরা কিভাবে করি, ঠিক আছে। অবশ্যই যে জিনিসটা জানতে হবে, কন্টিনিউয়াস টেন্স মানে ওইটার সাথে কি কি হয় জানো, বিইং প্লাস ভি3, এই জিনিসটা আগে আত্মস্থ করতে হবে, বিইং প্লাস ভি3, ঠিক আছে। এখন বাকিটা তুমি এমনিই পারবা। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে অক্সিলারি ভার্ব হবে কি, অ্যামিজার, আবার লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে পাস্ট কন্টিনিউয়াস এর সাথে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস এর সাথে উইল বি শ্যাল বি, ঠিক আছে, সেম জিনিস, উইল বি বা শ্যাল বি। এখন দেখেন আপনি এমনিই পারবেন বাকিটা, কিভাবে পারবেন, দেখো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, প্রথমে অবজেক্টটাকে প্রথমে আনে, রাইস, তো রাইসের সাথে এম ইজ আর কোনটা বসে বলেন তো, রাইস এম হয় বা আর হয়, রাইসের সাথে হবে ইজ, রাইস ইজ, আগের টেন্সে ইনডিফিনিট টেন্স আপনি কি করছেন, ডিরেক্ট ভি3 বসাই দিচ্ছেন, তাই না, কিন্তু এইখানে কিন্তু ডিরেক্ট ভি3 বসাই দিবেন না, এখানে বসাবেন কি, বিইং প্লাস ভি3, ঠিক আছে, রাইস ইজ বিইং ইটেন বাই মি, সিম্পল, ঠিক আছে। এখানে মানে তখন মেইন ভার্বের আকারে বসবেই হলো বিইং প্লাস ভি3, এটা হলো মেইন ভার্বের মতো বসবে। আর আগে টেন্সের মতো খালি ইজ এম ইজ আর ওয়াজ এগুলো চেঞ্জ হবে। এক্ষেত্রেও সেম, দেখেন এখানেও রাইস ওয়াজ, বাকিটা সেম, বিইং ইটেন বাই মি। আর এখানে কি, এখানে একটু ট্রিকি জায়গাটা, দেখেন এখানেও রাইসকে আগে আপনি আনেন, রাইসকে আগে এই পাশে আনেন, রাইস, এখানে কি দেখো উইল বি অলরেডি ছিল না, সো রাইস কে উইল বি কিন্তু আনতে হবে, ঠিক আছে, রাইস উইল বি, তারপরে বি এর পরে আবার বিইং ইটেন, ঠিক আছে। এটা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, বি এর পরে আবার বিইং ইটেন লিখবো, এখানে কনফিউশনের কিছু নাই, ঠিক আছে, রাইস উইল বি বিইং ইটেন বাই মি, এখানে মেইন ভার্ব হিসেবে ধরবাই বিইং প্লাস ভি3 কে, ঠিক আছে, এই দেখো সব জায়গায় কিন্তু বিইং প্লাস ভি3 আছে, বিইং প্লাস ভি3 কিন্তু থাকবেই, ঠিক আছে, বুঝতে পারছেন, খালি চেঞ্জ হয়েছে কি ইজ ওয়াজ আর শ্যাল বি উইল বি, দেখছেন। আর এই জিনিসটাই সেম ছিল প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে, জাস্ট এখানে ভি3 ছিল, ঠিক আছে, একই জিনিস, দেখো চেঞ্জ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর বাকিটা কিন্তু সেম আছে, ইটেন ইটেন ইটেন, ঠিক আছে, চেঞ্জ হয়েছে কি অক্সিলারি ভার্ব, যে উইল বি শ্যাল বি ওয়াজ ওয়্যার অথবা ইজ, ঠিক আছে। ফার্স্ট করাচ্ছি বাট বোঝার কথা তোমাদের, ঠিক আছে। তারপরে দেখেন পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে, হুম, এবার দেখেন পারফেক্ট টেন্সে যে কাজটা করবেন, পারফেক্ট টেন্সে আপনাকে বেসিক যে ভার্বটা আপনি যুক্ত করবেন সেটা হলো বিন প্লাস ভি3, ঠিক আছে। দেখেন
মেনলি আচ্ছা, আরেকটু ভালো মতো তোমাদেরকে বুঝাইতে গেলে, মানে সহজ করতে গেলে, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, ঠিক আছে? Have অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি থ্রি, ঠিক আছে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা আমরা ইউজ করি। কিভাবে ইউজ করি চলেন দেখে নিই। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর এদিকে ফিউচার পারফেক্ট, ঠিক আছে? ফিউচার পারফেক্ট। চলো অন্য একটা সেন্টেন্স ইউজ করি এখন, ঠিক আছে? ওই ওই সেন্টেন্স গুলো অনেক হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, একটা বাক্য বলেন তো প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সে অ্যাক্টিভ বাক্য। একটা অ্যাক্টিভ বাক্য বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দরকার নাই। ওই সকল ক্ষেত্রে কি হয়, যে যে সকল সেন্টেন্স অবজেক্ট নাই, সে সকলগুলোর নিয়ম আলাদা, ওইগুলো আমরা পরে পড়বো, আগে বেসিকটা পড়ি। আই হ্যাভ ইটেন রাইস, আচ্ছা, এই যে রাইসের এক্সাম্পলে চলে আসলা। হ্যাঁ, আই গো টু স্কুল, এটার কোনো অবজেক্ট নাই তো, মানে তো অবজেক্ট ছিল না এখনো। আই হ্যাভ ইটেন রাইস বাদে কিছু বলো, এটাই আমি চাইছি। ওকে দেখেন, আই হ্যাভ ইটেন রাইস ইউজ করি, আপনাদের এত পছন্দ। আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি, তাই তো? আর এদিকে কি হতো, আই হ্যাভ ইটেন রাইস, হ্যাড ইটেন রাইস, ঠিক আছে? এখানে হ্যাভ হ্যাজ অথবা হ্যাডও হতে পারে, ঠিক আছে? তারপরে দেখেন এদিকে হইতো আই উইল হ্যাভ বা আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, ইটেন রাইস। মেইনলি তুমি মনে রাখবা যে তোমার অ্যাক্টিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা আছে ওইটা অমনই থাকবে, ওইটাই ইউজ হবে, বাট এরপরে বিন প্লাস ভি থ্রি হবে। দেখ কিভাবে হবে, চলেন দেখি। দেখেন প্রথমে এই বাক্যের অবজেক্ট কি আছে, রাইস, রাইসকে আগে আনবে। রাইস, এখানে হ্যাভ আছে না, এখানে রাইসের সাথে তার হ্যাভ হয় না, এই জন্য রাইসের সাথে হ্যাজ। তারপরে কি, হ্যাজ এর পরে দেখেন বিন, তারপরে কি ভি থ্রি, হ্যাজ বিন ইটেন বাই মি, ঠিক আছে? এভাবে হ্যাভ হ্যাজ আসবে, ঠিক আছে? হ্যাভ হ্যাজ বা হ্যাড বা উইল হ্যাভ শ্যাল হ্যাভ এগুলো আসবে। দেখেন এখানে আবার হ্যাড আছে, এখানে ক্ষেত্রে কি হবে, রাইস, এই জন্য রাইসের পরেও হ্যাড, ঠিক আছে? হ্যাড বিন ইটেন বাই মি। এখানে কিন্তু তোমার কিন্তু আজকে রাইট ফর্ম অফ ভার্ব পড়া হচ্ছে না খালি, তোমার কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়া হয়ে যাচ্ছে একটা বড় অংশ, ঠিক আছে? তারপরে দেখেন আই উইল হ্যাভ ইটেন রাইস, এই যে উইল হ্যাভ আছে না এখানে অক্সিলারি, রাইসের সাথে উইল হ্যাভ ইউজ হবে, ঠিক আছে? রাইস উইল হ্যাভ, খালি উইল হ্যাভ এর পরে ডিরেক্ট ভি থ্রি ইউজ হবে না, কি মাঝে কি হবে, বিন থাকবে। উইল হ্যাভ বিন ইটেন বাই মি, ঠিক আছে? দেখেন স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে, আমি জানি একদিনে কিন্তু যারা আগে জানতে না, এই বিষয়গুলো জানতে না, ঠিক আছে, তাদের কিন্তু কঠিন হবে, তাদের জন্য কিন্তু ধরা কঠিন। বাট তোমাকে আমি আজকে এক ক্লাসে যেমনি শিখাইছি এমনি তুমি কোথাও শিখতে পারবে না, এটুকু শিওর, ঠিক আছে? তোমার ভয়েস চিনতে মানে শিখতে অন্য জায়গায়, তুমি বছরের শুরু থেকে শিখলে তুমি নিশ্চয়ই জানো 3-4 দিন বা এক সপ্তাহ 8 দিন ধরে ভয়েস শিখাইছে, শিখায় নাই কোচিং গুলোতে? যারা কোচিং করেছো একটু চিন্তা করো, তুমি কি একদিনে ভয়েসের সকল ইয়ার দেখতে পেরেছো বা এভাবে ম্যাচ করে করে কখনো শিখেছো? বা এটা কিন্তু আমরা অনেক লং টাইম ধরে শিখি ইউজুয়ালি, বাট আমরা কিন্তু শেখার চেষ্টা করেছি খুব দ্রুত, কিন্তু এই দ্রুত ফিলটা কিন্তু তুমি পাও নাই, ঠিক আছে? তো আমি যদি এখন তোমাদের বলি, দেখেন আমি যদি তোমাকে লিখতে দিই, ধরো তোমাদেরকে চ্যাট বক্সে লিখতে দেবো, ঠিক আছে? ধরো আমি বললাম যে হি স্টার্টেড দ্য ফাইট, এইটা, এইটাকে প্যাসিভ করো তো, কি হবে? হি স্টার্টেড দ্য ফাইট। প্রথমে তোমার কাজ হবে কি জানো, দেখেন আমি তোমাকে প্রসেসটা বলি, সবাই প্রসেসটা দেখো। একটা বাক্য দেখলে 1 নাম্বার কাজ হলো
তার টেন্স নির্বাচন করা, এটা কোন টেন্স আছে, ঠিক আছে। ফার্স্ট কাজ। অনেকেই ঠিক লিখছে, অনেকে একটু ভুল লিখছে, ঠিক আছে। স্টার্টেড দা ভাই দেখেন। তারপরে 2 নাম্বার কাজ, প্রথম বাক্যে যে অবজেক্ট আছে তাকে সাবজেক্ট বানানো, ঠিক আছে। যদি অবজেক্ট থাকে, যদি অবজেক্ট থেকে তাকে সাবজেক্ট বানানো পরের বাক্যে, প্যাসিভ বাক্যে। তারপরে সঠিক অক্সিলারি ভার্ব ব্যবহার, অক্সিলারি, তারপরে V3 এর ব্যবহার, ঠিক আছে। এটা হলো প্রসেস। দেখেন এই বাক্যটা দেখে বুঝতেছেন এই বাক্যটা আছে, সাবজেক্ট আছে, দেখেন বুঝতে হবে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের কোন রূপ, ভার্বের V2 বা পাস্ট ফর্ম আছে, তাহলে বুঝতে পারছো যে পাস্ট ইনডিফিনিট, এটা এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, তাই না। পাস্ট ইনডিফিনিট, দেখো ইনডিফিনিট, এখন তোমাকে মনে করতে হবে যে আগের গুলা দেখো, ইনডিফিনিট সেন্টেন্স গুলোতে আমরা কেমনে কি করছি, যখন প্যাসিভে ইনডিফিনিট ছিল, ঠিক আছে, যখন আমরা ইনডেফিনিট সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা জানি যে ইনডেফিনিট সেন্টেন্স কি V3 ইউজ হয়, আর এর আগে কি am is are, নয়তো was were, নয়তো shall be will be। যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে was were, ঠিক আছে। দেখো এখন আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কি কি কাজ, টেন্স আইডেন্টিফাই করে ফেলেছি। এরপরে এই যে স্টার্টেড দা ফাইট, এটা হলো অবজেক্ট, ঠিক আছে। কি শুরু করছিল, ফাইট শুরু করছিল। সো ফাইট কে আগে আপনি সাবজেক্ট আনেন, ঠিক আছে। এই মহাশয়কে আগে সাবজেক্টকে সাবজেক্ট বানান, দা ফাইট, ঠিক আছে, দা ফাইট, দা ফাইট। এবং মেইন ভার্বটা কি V3 হবে, তাই না। কিন্তু V3 এর আগে কি ইউজ হবে, আমি দেখেছিলাম যে ওয়াজ ওয়্যার, তাই না। প্রেজেন্ট ইনডিফিনিট হলে am is are, পাস্ট ইনডিফিনিট হলো ওয়াজ ওয়্যার, ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি বা উইল বি। এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাই ফাইটের সাথে কি ওয়াজ হয় নাকি ওয়্যার হয়, অবশ্যই ওয়াজ হয়, তাই না। ফাইট ওয়াজ, তারপরে V3 স্টার্টেড বাই মি, বুঝতে পারছেন। The fight was started by, oh sorry, me কেন, him, ঠিক আছে, ভুলে আমি লিখেছি him। ওকে, এখন কিছু এক্সট্রা নিয়ম আছে, যেমন হি ওয়াজ, ধরো হি ওয়াজ কল্ড ফুল, ঠিক আছে। দেখো তোমাকে এটা, এই বাক্যটা কিন্তু অলরেডি প্যাসিভে আছে, জানো। হি ওয়াজ কল্ড ফুল, এটা হলো প্যাসিভে আছে। কিভাবে বুঝবা প্যাসিভ আছে, কারণ দেখো এখানে V3 আছে, অ্যাক্টিভ থাকলে V3 এর আগে হ্যাভ ভার্ব হতো, কিন্তু তুমি দেখবা যে V3 এর আগে যদি বি ভার্ব থাকে, তাহলে মানে ওই বাক্যটা প্যাসিভ। এভাবে চিনবা, বুঝছো। V3 এর আগে বি ভার্ব আছে মানে কি, ওই বাক্যটা প্যাসিভ। আর V3 এর আগে হ্যাভ ভার্ব থাকলে ওই বাক্যটা অ্যাক্টিভ, ঠিক আছে। হি ওয়াজ কল্ড ফুল, এইটা আর কি, যদি আমি বলি যে এটাকে অ্যাক্টিভ বানাও, এই যে এইটার কিছু নিয়ম আছে, তোমরা হলো গাইড খুলবা, গাইড বুক থেকে ভয়েস চেঞ্জ যে টপিকটা আছে ওই টপিকটা ভালো মতো দেখবা, যে মাঝে মাঝে সাবজেক্ট আমাদের নিজেকে বানায় নিতে হয়, ঠিক আছে। দেখো এখানে কিন্তু এখানে কিন্তু বলা নাই যে বাই হোম, বাই বাই কারা, এটা কিন্তু বলা নাই, তাই না। তো তুমি তোমাকে যদি অ্যাক্টিভ করতে দেয়, তুমি কিন্তু সাবজেক্ট ছাড়া বাক্য লিখতে পারবা না। সাবজেক্ট ছাড়া বাক্য কি হয় বলেন তো, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে সাবজেক্ট ছাড়া কখনো বাক্য হয় না। সো এখানে তোমাকে একটা সাবজেক্ট বানায় নিতে হবে, হয় পিপল, নয়তো স্টুডেন্টস, পিপল। ওয়াজ কল্ড আছে, ওয়াজ কল্ড মানে কি, পাস্ট ইনডেফিনিট, পিপল কল্ড হিম ফুল, ঠিক আছে। এই যে বানাই নিলা, এই ব্যাপারগুলো একটু জটিল আমি জানি, বাট একটু টাইম লাগবে, ঠিক আছে। আমি আজকে তোমাদেরকে মেইনলি ভার্বের ভয়েসের যে বেসিক যে বিষয়গুলো, এগুলো কিন্তু বলে দিলাম। প্রথমে হয়তো না বুঝতে পারো, ক্লাসের পর একটু এলোমেলো লাগতে পারে যদি আগে না পড়ে থাকো, কিন্তু এই ক্লাসটা আরেকবার যদি একটু করো, তুমি বুঝে যাবে, বুঝছো। আরেকবার, একবার দুইবার একটু রেকর্ডটা হলেও দেখবা। আচ্ছা, তোমাদের সাথে একটু কথা আছে, দেখি তোমাদের কথা একটু শুনি। এক মিনিট, তোমাদেরকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। আরিশা বলো, আরিশা কি বলতে চাও। স্যার আরিশা বলেন। আহ, বলেন। স্যার অবজেক্ট কিভাবে নির্ণয় করা যায় একটা বাক্যে যদি অবজেক্ট না দেখা যায়? আচ্ছা, অবজেক্ট নির্ণয় করা কিন্তু আমি একদম বাক্যে একদম প্রথম ক্লাস থেকে শিখাইছি, ঠিক আছে। দেখো অবজেক্ট, সবাই মিউট করো,
ঠিক আছে, আনমিউট করার পারমিশন দিচ্ছি, মানে সবাই আনমিউট করে রাখবে এমন না, মিউট করে রাখো। আরিশা একটু মিউট করো, সাউন্ড শোনা যাচ্ছে তো। অবজেক্ট, বাকি অবজেক্ট আছে নাকি নাই কিভাবে নির্ণয় করবা? ভার্ব কে প্রশ্ন করবে, ভার্ব কে কি দিয়ে প্রশ্ন করবে বলো তো? ভার্ব কে কি অথবা কাকে, এই দুইটা ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করো, তুমি যদি উত্তর পাও তাহলে অবজেক্ট আছে। মানে ধরো, এই দেখো আমি তোমাকে এক্সাম্পল দেখাই। আমি বললাম যে আই ডিড দা ওয়ার্ক, তারপর আমি বললাম যে আই ওয়েন্ট টু মাই হাউস। দেখেন, প্রথম বাক্যে আমি একজনকে জিজ্ঞেস করি, ঠিক আছে তোমাদের আহ মালিহা শুনতে পাচ্ছ? জি স্যার। মালিহা বলেন তো, প্রথম বাক্যে অবজেক্ট কোনটা? আই ডিড দ্য ওয়ার্ক। ওয়ার্ক। হ্যাঁ মানে দা ওয়ার্ড, তাই না? কেন অবজেক্ট? এই যে আমি দাও। বললাম ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, এই যে আই ডিড মানে আমি করেছিলাম। তুমি যদি প্রশ্ন করো যে কি করেছিলাম, কাজটি করেছিলাম, দা ওয়ার্ড, ঠিক আছে, তুমি কিন্তু অ্যান্সার পাচ্ছ। সো এটা হলো আপনাদের অবজেক্ট। কিন্তু দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে কিন্তু সেটা নাই। আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? আমার বাসায় গিয়েছিলাম। আর তুমি কি বলতে পারবে আমি যে কি গিয়েছিলাম বা কাকে গিয়েছিলাম? এটা কিন্তু হয় না, তাই না? মেক সেন্স করে না, আমি কি গিয়েছিলাম বা কাকে গিয়েছিলাম, মেক সেন্স করে না। তো এই বাক্যে কিন্তু অবজেক্ট অবজেক্ট নাই, ঠিক আছে? তো অবজেক্ট চেনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া কিন্তু তুমি ভয়েসের যে ব্যাপারগুলো তুমি কিন্তু বুঝবাই না, ঠিক আছে? ভয়েস চেঞ্জ কিন্তু বুঝবেই না অবজেক্ট আছে নাকি নাই যদি না বলছো, ঠিক আছে? এরকম ভাবে আমরা ব্যাপারগুলো দেখি। স্যার, তার বলেন আরিশা। স্যার আরেকটি কোশ্চেন আছে। আম, একটা সেন্টেন্সে প্যাসিভ এটা কিভাবে বুঝবো প্রথমে? মানে একটা সহজ উপায় কি? মানে প্যাসিভ কিভাবে বুঝবে, কিভাবে বুঝবে এটাই তো কোশ্চেন, মানে একটা সেন্টেন্সে প্যাসিভ এটা কিভাবে বুঝবো, তাই না? অ্যাক্টিভ হলে কিভাবে বুঝবো, প্যাসিভ হলে কিভাবে বুঝবো, এইটাই কনফিউশন না আরিশা? জি স্যার। দেখেন একটু চিন্তা করেন, অ্যাক্টিভ মানে আমি শুরুতেই বলেছিলাম অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটা কি? সাবজেক্ট নিজেই কাজ করে, ঠিক আছে, কাজ করতে পারে, করতে পারে। প্লাস আরেকটা গঠনে একটা ব্যাপার আছে, গঠনটা হলো এরকম, অ্যাক্টিভ বাক্যে সকল টাইপের ভার্ব ইউজ হইতে পারে, কিন্তু দেখেন অ্যাক্টিভ বাক্যে যখন ভি3 ইউজ হয় এর আগে কি থাকে জানো? এর আগে হ্যাভ, হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব বলতে হ্যাভ হ্যাভ অথবা হ্যাড, ঠিক আছে? কিন্তু প্যাসিভের ক্ষেত্রে ওইটা না। প্যাসিভের ক্ষেত্রে একে তো প্রথম যে বিষয়টা, সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। যেমন আমি বলতেছিলাম রাইস ইজ ইটেন বাই মি, ভাত কি নিজে কাজ করতে পারে? রাইস, দেখো সাবজেক্ট হলো রাইস, রাইস কিন্তু নিজে কাজ করতে পারে না, করতে পারে না। প্লাস প্যাসিভ বাক্যে অলওয়েজ কি হয়, সব সময়, ঠিক আছে, সব সময় ভি3 ব্যবহার করা হয়। বাট ভি3-র আগে সকল টেন্সেই কি বসে জানো? ভি3-র আগে বি ভার্ব বসে, নট হ্যাভ ভার্ব। প্যাসিভ বাক্যে ভি3-র আগে বি ভার্ব বসে। কারণ দেখো কিভাবে, ভি3 বলতে দেখেন আমরা এখন মিলাই, ঠিক আছে, ইনডেফিনিট থেকে মিলাই। দেখো এখানে কি ভি3 বসে, তাই না? ইটেন, ইটেনের আগে কি আছে? ওয়াজ আছে, ওয়াজ একটা বিভার্ব না? ওইখানে কি ইটেনের আগে ইজ আছে, ইজ একটা বিভার্ব। তারপর এখানে ইটেনের আছে উইল বি আছে, আমি উইল বিও কিন্তু একটা দেখো বি বিভার্ব, তাই না? তারপরে দেখেন এইখানেও ইটেন আছে ভি3, ভি3 আগে কি আছে? বিইং আছে, বিইং ও কিন্তু একটা বিভার্ব। তারপর এখানেও কি বিইং আছে, এখানেও কি বিইং এর পরে আপনার ইটেন বসছে, ইটেন কি ভি3। তারপরে দেখেন এখানেও কি ইটেন ভি3, কিন্তু এর আগে কি, এর আগে কিন্তু হ্যাজ, তারপরে বিন আছে, বিনের পরে কিন্তু ইটেনটা বসেছে। এখানেও দেখেন ভি3 এর আগে বিন আছে, ভি3 এর আগে কি বিন আছে। অর্থাৎ প্যাসিভ বাক্যে অলওয়েজ আপনাদের কি হবে? অলওয়েজ ভি3 এর আগে আপনার বি ভার্ব ব্যবহার হবে, সেটা যে রূপেই থাক, বিইং ভাবে থাকতে পারে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি ভাবে থাকতে পারে, অথবা বিং ভাবে থাকতে পারে। বাট আপনি কখনো প্যাসিভ বাক্যে দেখবেন না যে এর আগে একটা হ্যাভ ভার্ব ইউজ হয়েছে, যেমন আই হ্যাভ ডান দিস, ঠিক আছে?
দেখো এখানে এই ভি3 আগে কি আছে বলতো? এই ভি3 আগে হ্যাভ ভার্ব আছে, মানে কি এটা একটা অ্যাক্টিভ বাক্য। তাছাড়াও দেখো আই আই হলো একটা ব্যক্তি, ব্যক্তি তো কাজ করতে পারে, সাবজেক্ট কাজ করতে পারলে কি ওই বাক্যটা অ্যাক্টিভ বাক্য। বুঝতে পারছেন? জানি এই ব্যাপারগুলো একটু কমপ্লেক্স, তোমাদের বুঝতে সময় লাগবে, সমস্যা নাই, আমি প্রতিদিন একটু একটু করে হইলেও তোমাদেরকে এগুলো শেষ করাই দিব। জুলকারনাইন একটু বলেন তো। স্যার, ইংলিশে প্যাসিভ ভয়েস কেন ব্যবহৃত হয়? প্যাসিভ ভয়েস তখনই ব্যবহার করা হয়, দেখেন সবসময় তোমার প্রতিটা বাক্যে তোমার সাবজেক্ট, ঠিক আছে? ধরো আমি এটা বলতে চাই না যে আমি মোবাইল কিনছি, আমি বলতে চাই যে এই মোবাইলটা কেনা হয়েছে, তখন আমি ইংলিশে কিভাবে বলবো? তখন কি তুমি অ্যাক্টিভ বাক্য দিয়ে বলতে পারবে? দেখো তো এই মোবাইলটি কেনা হয়েছে, তুমি তখন কি বলবে? ধরো এই মোবাইলটি কেনা হয়েছে, তখন দেখো বোঝাই যে প্যাসিভ ভয়েস। তোমার প্রশ্নটা কিন্তু ভালো, ঠিক আছে, তুমি বুঝাইতে পারবে যে আসলে প্যাসিভ ভয়েস কেন লাগবে। আমি যখন বলবো যে এই মোবাইলটি আহ কেনা হয়েছে, এখন এইটা ট্রান্সলেট করতে পারবে কি জুলকান? একটু ট্রাই করো, ভুল হলেও ট্রাই করো, ঠিক আছে, আমি বলবো যে ট্রাই করো। বলো তো এইটার ট্রান্সলেশন কি হবে? এই মোবাইলটি কেনা হয়েছে। জুলকার, একটু ট্রাই করো। আচ্ছা আচ্ছা, জুলকার কোশ্চেন করেছিল। জুলকার, তুমি কি শুনতে পাচ্ছ? জুলকার নাইন, আমরা একদিন কলেজের জুনিয়র ছিল, আমার খুব ক্লোজ জুনিয়র ছিল জুলকার নাইন, তার নাম জানো? স্যার, প্রথমে দেখো এই মোবাইলটি মানে কি? দিস মোবাইল, তাই না? দিস ফোন অথবা দিস ফোন, ঠিক আছে, দিস ফোন। এরপরে কি লিখবা জুলকার, বলো তো? কেনা ইস। হয়েছে। দেখো আমি বলি, দেখো তুমি যদি বলতে যে আমি ফোনটা কিনেছি, দেখো আগে তোমাকে অ্যাক্টিভটা দেখতে হবে, ঠিক আছে? আমি ফোনটি কিনেছি, এই ক্ষেত্রে তুমি লিখতে পারতা যে আই হ্যাভ বট দ্য ফোন, তাই তো? এক্ষেত্রে তুমি লিখতে পারতাই, কিন্তু কেন লিখতে পারতা? কারণ আই সে একটা সাবজেক্ট যে নিজে কাজ করতে পারে, ফোন কেনাটা মানুষ পারে, তাই না? মানুষ কিন্তু কর্মক্ষম, মানুষ মার্কেটে যায় ফোন কিনতে পারে। কিন্তু তুমি কি এখানে, দেখো দেখো আই এর পরে হ্যাভ বট, হ্যাঁ, তুমি কি এখানে ফোনের পরে লিখে দিতে পারো দিস ফোন হ্যাজ বট মি বা বাই মি? এটার অর্থ কি হবে জানো? এই ফোনই আমার কিনছে। দেখো অর্থ কি কিভাবে বাজেভাবে বিকৃত হয়ে যায়, তাই না? তুমি কিন্তু এভাবে লিখতে পারবো না যে দিস ফোন হ্যাজ বট মি, মানে কি হয়ে যায়? এটা অর্থ হয়ে যায় যে এই ফোনটাই আমাকে কিনছে। এটা তো হয় না কোনোভাবে, তাই না? তখন তোমাকে এই জন্য কি বলতে হবে, বাংলায় যেমন তুমি বলেছো যে কেনা হয়েছে, This phone is bought by me. ইজ বট বাই মি হবে না, দেখো এখানে হ্যাভ বট আছে না, আই হ্যাভ বট আছে, Was bought. হ্যাজ বিন হবে পারফেক্ট এর মতো করে। দেখো পারফেক্ট আমরা কিভাবে করেছিলাম একটু দেখো। Phone has. পারফেক্ট পারফেক্ট এসে দেখো আমরা হ্যাভ ভার্বটা বসিয়ে তারপরে বিন ইউজ করি, তাই না? ঠিক একইভাবে এখানে আমরা হ্যাভ This ভার্বটাকে বসাবো, phone দেখো has been হ্যাজ bought বট by me. বাই মি। দেখো এখন তাহলে তোমার প্রশ্নের উত্তর হলো আমরা প্যাসিভ ভয়েস কেন ইউজ করি? বাক্যের অর্থ ঠিক রাখার জন্য, ঠিক আছে? তুমি ধরো আমি ফোনটা কিনেছি আর এই ফোনটা কেনা হয়েছে, দুইটার ইংলিশ কিন্তু আলাদা, এই ব্যাপারটাই আমাদের বুঝতে হবে। এই দিস ফোন, এই দিস ফোন কিন্তু, এই ফোন ফোন কিন্তু নিজে নিজে কেনা হয়ে যেতে পারে না, মানে নিজে নিজে কিনতে পারে না, তাই না? ফোন কি একা একাই কি বট হয়ে যায়, নাকি কেউ একজন কেনে? অবশ্যই কেউ একজন কেনে, তাই না? সো যখন তুমি ঘুরায় বলতেছো, যখন সাবজেক্টটা তোমার কাজ করতে পারে না নিজে, তখন তুমি এই প্যাসিভে লিখতেছো, আর যখন তোমার সাবজেক্ট কাজ করতে পারে তখন তুমি অ্যাক্টিভে লিখবে। ওকে, স্যার, আরো কিছু তারপরে কোশ্চেন জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ বলো জুলকার, বলো কি কোয়েশ্চেন? স্যার, প্যাসিভ ভয়েসে কি নির্দিষ্ট কোনো স্ট্রাকচার আছে? অবশ্যই, এতক্ষণ কি পড়লাম মা? আমি তোমার এটা কি পড়াইলাম বলো তো? এগুলো কি পড়াইলাম? নির্দিষ্ট স্ট্রাকচার পড়াইলাম না? স্যার, এগুলো বুঝছি স্যার। হ্যাঁ, এগুলোই তো নির্দিষ্ট স্ট্রাকচার। এগুলো আমার ধরো অবজেক্ট না বেসিকের মধ্যে থাকলে এগুলোই, অবজেক্ট না থাকলে আমি বলেছি দেখেন,
ধরেন অবজেক্ট না থাকলে কিছু নিয়ম আছে, বুঝছো, কিছু এক্সট্রা নিয়ম আছে, সব তো এক ক্লাসে পড়ানো যায় না। যেমন হানি টেস্ট সুইট, ঠিক আছে, হানি টেস্ট সুইট এই বাক্যে কোনো অবজেক্ট নাই, বাট এই বাক্যে প্যাসিভ হয়, ঠিক আছে। কিভাবে হয় ওইটা আমি পরে দেখাবো, এক্সপ্লেনেশন পরে দেখাবো কিভাবে হয়। এটা হয় অনেক সময় লেখা হয় হানি ইজ টেস্টেড সুইট, অথবা এভাবে লেখা হয় হানি ইজ টেস্টেড সুইট, অথবা হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটা একটা পার্টিকুলার এক্সেপশনাল নাম, ঠিক আছে, এক্সেপশনাল প্যাসিভ ভয়েস। এটার নাম হলো কোয়াজাই প্যাসিভ ভয়েস, কোয়াজাই প্যাসিভ ভয়েস। আচ্ছা, এই জিনিসটা না আজকের ক্লাস থেকে তুমি কিছু বোঝো নাই নাকি তাই বলো, আজকের ক্লাসের বিষয়ে প্রশ্ন করো, ঠিক আছে। এগুলো আমরা পরে পড়বো, একদিনে ভয়েস শেষ হয় না। আমি তোমাদের যেটুকু শেষ করাইছি আজকে বা বোঝানোর চেষ্টা করেছি, এটা মানুষ 2 মাস ধরে পড়ে, বুঝছো, কাইন্ড অফ। ওকে, রাহা বলো, রাহা কোয়েশ্চেন করো। জুলকার, তোমার থেকে আর একটু পরে প্রশ্ন নেবো, তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে। রাহা বলেন তো। স্যার একটা সেন্টেন্স ছিল, হি ওয়াজ কল্ড ফুল, এটার অ্যাক্টিভ ফ্রম পিপল কল্ড হিম এ ফুল, এখানে এ বাদ দিয়ে কি লেখা যাবে? এখানে এ না দিলেও হয়, বুঝছো, আমি এটা বলতাম যে এখানে এ আসলে দরকার নাই, বুঝছো। থ্যাংক ইউ স্যার। ওকে, জারিন বলেন। আমার পরীক্ষার বিষয়ে একটা কোয়েশ্চেন ছিল। ওকে বলেন, পরীক্ষার বিষয়ে কোন কোয়েশ্চেন? স্যার, বাংলায় যে কারক নির্ণয় করতে বলা হয়েছিল, কারক আর বিভক্তি হুম। নির্ণয় করতে বলা হয়েছিল, এখানে জি। বিভক্ত কে থেকে এভাবে নির্ণয় করা হয়েছে, কিন্তু আমি তো দ্বিতীয় প্রথমে এভাবে নির্ণয় করছে। না না না, এভাবে কি ওটা হবে? সলিউশন ভাবে লেখা আছে, তুমি যদি শুধু দ্বিতীয় লেখো বা প্রথমা লেখো তাহলেই কারেক্ট, বুঝছো। ওটা সলিউশন আর একটু বিস্তারিত লেখা। হুম, স্যার বলেন। একটা কোয়েশ্চেন আছে, হুম, বলেন। ক্লাসের রেগুলার ক্লাস কখন দেওয়া হবে? রেকর্ড ক্লাসটা আজকে মধ্যরাতে হয়তো আপলোড হয়ে যায়, বুঝছো, আপলোড হইতে একটু টাইম লাগে, মানে প্রসেস হইতে টাইম লাগে তো। কালকে ধরো ওকে। সকালে তুমি ঘুম থেকে উঠে পেয়ে যাবে, এটুকু শিওর। আরেকটা এই তোমাদের আর কারো প্রশ্ন না? হ্যাঁ আছে, দেখি আহমেদ আব্দুল্লাহ বলেন। স্যার, র হুম। বা এর তো ষষ্ঠমী বিভক্তি, কিন্তু রর পরে যদি আকার থাকে, যেমন বয় বিন্দু র ওই আকার, ক্ষেত্রে আমি তাহলে কিন্তু ওই জয়বিন্দু র নাকি বয় বয় শূন্য র বললা? বয় বিন্দু র আকার, আচ্ছা তাহলে হ্যাঁ। সেটা তো হ্যাঁ, প্রথম, ছেলে, বুঝি না ছেলে, সেটা প্রথম বা শূন্য বিভক্তি হওয়ার কথা। ছেলে রা। আচ্ছা হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ এটা হইলো বচন ভেদে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমারও মনে পড়ছিল না, ছেলে রা, তাই না? এই জিনিসটা দেখো, এখানে শুধু র বা এর থাকলে, র বা এর থাকলেই ষষ্ঠী হয়। এখানে ছেলে রা, এই রাটা আসছে না, এই রাটা আসছে বহু বচনের কারণে। এটা মনে হয় আমি তোমাদেরকে সলিউশনের সময় বলছি, ষষ্ঠী বলছি, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওইটা হলো একটু ঠিক করে নাও। এই রাটা কিন্তু বিভক্তি হিসেবে এটা শূন্য, ঠিক আছে, শূন্য বা প্রথমা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। টিচারের ভুল হয় একটা, বাট মনে পড়ছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ওকে, নুজহাত এবার বলেন। স্যার, হুম, সামিউল বলো। তোমার তোমার কাছে আসতাম আমি একটু পরে, এমনিও অধৈর্য হওয়া যাবে না তো। নুজহাত, নুজহাতকে ডেকেছি, নুহাত, নুজহাত কি শুনতে স্যার, পাচ্ছ? স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আজকে ইংলিশের এইচডব্লিউ কি? আচ্ছা, ইংলিশে এইচডব্লিউ দিব, সমস্যা নাই, ওইটা দিয়ে দিব, সমস্যা নাই। সামিউল এবার বলেন। স্যার, ছেলেরা বল খেলে, এটাতে কারক কি? কারক কি? আচ্ছা, তোমাদেরকে মেইন বেসিকটাই বুঝাইতে পারিনি সামিউল। কারক কি এটা প্রশ্ন করার আগে তোমাকে ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। ছেলেরা নিচে দাগ, আর এটা কোন বলের কারক? নিচে দাগ নেই। তুমি আমার কথা বুঝলা না, ছেলেরা বল খেলে, ঠিক আছে, এই যে, ছেলেরা বল খেলে। ওকে, এখানে এই বাক্য দিয়ে তোমাকে যদি বলে কারক কি, এটার কোনো কারক নাই, একটা বাক্যের কখনো কোনো কারক হয় না। কারক হয় কোনো নির্দিষ্ট পদের, বুঝতে পারছেন? আমি কিন্তু এটা জি বলেছিলাম যে একটা ওয়ার্ডের নির্দিষ্ট কারক হয়, কারণ ওই ওয়ার্ডের সাথে, ধরো আমি বললাম যে বল, এটার কারক কি হবে, খেলার সাথে বলের কানেকশনটা কিরকম, ওইটার উপর বেসিস করে তুমি কারক বের করবা। বাট এখানে যদি সব ওয়ার্ড একসাথে তুমি কারক বের করতে চাও, হবে না। এখন
বল খেলে বলতে বল কিন্তু কোনো খেলার নাম না। সো বল খেলে বলতে এখানে বল দিয়ে খেলে বোঝাচ্ছে, বুঝছো? এখানে বল দিয়ে খেলে বোঝাচ্ছে। সো কিসের মাধ্যমে খেলে বা কি দিয়ে খেলে, এই অনুযায়ী কিন্তু এটা হবে করণ কারক। ঠিক আছে, করণ কারক শূন্য বিভক্তি। আর ছেলেরা কি? ছেলেরা কিন্তু কর্তৃকারক। ঠিক আছে, সো একটা বাক্যের পুরা বাক্যের কোনো কারক হয় না। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই ওয়ার্ডটা কর্তৃকারক, এই ওয়ার্ডটা কিন্তু করণ কারক। কিন্তু এখানে যদি আমি মজার বিষয় দেখাই তোমাকে, ছেলেরা বল খেলে, এটা কিন্তু করণ হইলো, ঠিক আছে। কিন্তু এই জায়গায় যদি ক্রিকেট থাকতো, এই জায়গায় যদি থাকতো ক্রিকেট, ক্রিকেট একটা খেলার নাম, ঠিক আছে, তখন কিন্তু এটা কি হয়ে যেত জানো? কি খেলে? ক্রিকেট খেলে। কর্ম এটা তখন হয়ে যেত কর্মকাণ্ড, তখন কর্মকারকে শূন্য হয়ে যেত। তো দেখো ট্রিকি ব্যাপার কিন্তু আছে। বল খেলে, বল কোনো খেলার নাম না, এই জন্য এটা করণকারক। কিন্তু কোনো খেলার নাম যখন দিয়ে দিবা, তখন ওইটা হয়ে যাবে কর্মকারক। ঠিক আছে, তখন বল হইলো করণকারক। তাস খেলে, তাস খেলা কিন্তু আবার করণকারক, দেন তাস দিয়ে খেলা বোঝায়। ওকে, সুমাইয়া জামান একটু বলেন তো। সামিউল আসতেছি তোমার কাছে, আমি লাস্টে আবার আসছি, সবাইকে একটু সুযোগ দিই। সুমাইয়া জামান বলেন। স্যার, বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে কোন কারক? কি হইতে পারে বলেন তো? বাড়ি থেকে নদী দেখা যায়, নদী দেখা যাওয়াটা হলো কাজ। আর কই থেকে দেখা যায়? উৎস, ঠিক আছে, অনেকটা বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে। তোমাদের থেকে এর উত্তর নিব, বলেন তো, অন্য কেউ একজন বলেন, বাড়ি থেকে নদী দেখা যায়। তোমাদের কি মনে হয় বাড়ি, এই বাড়ি এখানে দাগ, কারক বাড়িটা কোন কারো? অধিকরণ। অধিকরণ হয়। হুম, অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ কারক। ও, দেখি। আচ্ছা, তোমাদের থেকে আমি, তোমার চ্যাট বক্সে লেখো, ঠিক আছে, দেখি ভোটে যেতে কে, চ্যাট বক্সে লেখে। স্যার আমার অধিকরণ কাজ করতে, বুঝতে পারি না। আমার চ্যাট বক্স কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটু চুপচাপ বসে থাকো। কেউ একজন বলেছেন অপাদান, কেউ বলছেন কি? দেখেন, অপাদান কারকের একটা বিষয় আছে, অপাদান এবং অধিকরণের মধ্যে একটা তফাৎ আছে। ধরো আমি এরকমও বলতে পারি যে ঢাকা থেকে ট্রেনটি ছাড়লো। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দেখেন, অপাদান কারকের মধ্যে ইউজুয়ালি ত্যাগ করা বিষয়টা আছে, ঠিক আছে, কোনো জায়গায় ছেড়ে যাওয়া, ঠিক আছে, ছেড়ে যাওয়া আছে। দেখো ঢাকা থেকে ট্রেন ছাড়ার মধ্যে এখানে কিন্তু ছেড়ে যাওয়াটা আছে, তাই না, ত্যাগ করা আছে। কিন্তু বাড়ি থেকে নদী দেখা যায়, মানে এখানে কি, বাড়ির এই দেখো সার্কেল, আমি সার্কেল দেখাইছিলাম মনে আছে, সার্কেলের মধ্যে, ঠিক আছে, বাড়ি থেকে মানে কি, এই বাড়িটা যদি সার্কেল হয়, এই বাড়ির মধ্যে থেকে নদী দেখা যায়, তাই না? সো এটা কি অধিকরণ। আর ঢাকা থেকে ট্রেনটি ছাড়লো মানে কি, ঢাকা এখানে আর ট্রেন এখানে, ঠিক আছে, ছেড়ে গিয়েছে। সো দুইটা কনসেপ্ট মনে আছে তো কারকের। সো যখন ভেতরে থাকে অধিকরণ, আর যখন ছেড়ে যায়, চলে আসে কাউকে ছেড়ে, তখন ত্যাগ করা করতে হলে আপনাদের অপাদান কারক। ওকে, নহিন, নহিন একটু বলেন। স্যার, বাংলা একটা প্রশ্ন ছিল যে কোন ভাষা কষ্টকর ও ব্যাকরণের নিয়ম মেনে চলে না? এটার উত্তর সাধু ভাষা না চলিত ভাষা? এটা একটা প্রশ্ন ভুল আছে, কোন ভাষা কষ্টকর এবং ব্যাকরণের নিয়ম মেনে চলে, এটা হলো সাধু ভাষা। ঠিক আছে, চলিত ভাষা কি, সহজ এবং কি, এটা ব্যাকরণের নিয়ম মেনে চলে, ঠিক আছে, চলিত ভাষাও কিন্তু মেনে চলে, উপভাষা মেনে চলে না, লোকভাষা মেনে চলে না, ঠিক আছে। তো কষ্টকর, কষ্টকর, দুর্বোধ্য, এই টাইপ যদি কোনো ওয়ার্ড দেয়, ঠিক আছে, কোন ভাষা দুর্বোধ্য, কোন ভাষা কষ্টকর, কোন ভাষা গুরু গম্ভীর, এই সকল কিছুর উত্তর কি জানো? একটাই উত্তর, কি বলেন তো? স্যার, সাধু ভাষা। হ্যাঁ, সাধু ভাষা, নিঃসন্দেহে। সাধু ভাষা দেখবে শুনতেই কিন্তু অনেক গম্ভীর লাগে, কষ্ট হয়, বলতে পারি না আমরা, তাই না? আর কেন পারি না? কারণ আমাদের অভ্যাস নাই, আমরা শিখি নাই ওইভাবে। আমরা সচরাচর তো চলিত ভাষায় কথা বলি বা প্রমিত ভাষায় কথা বলি। ওকে সামিউল, লাস্ট কোয়েশ্চেন বলে ফেলেন। স্যার, এই যে আই হ্যাঁ এম এ বলেন, বলেন। এটাতে প্যাসিভ ভয়েস কোনটা? আই এম আ স্টুডেন্ট, এটাতে প্যাসিভ ভয়েস কোনটা? প্রথমত বলেন, এই 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 আই এম এ স্টুডেন্ট বাক্যে অবজেক্ট কোনটা?
হ্যাঁ, আই এম আ স্টুডেন্ট এই বাক্যে অবজেক্ট কোনটা আগে এটা বলেন। স্টুডেন্ট। তাই তোমাকে এটা শিখাইছি। দেখ মনোযোগ দিতে হবে, আই এম আ স্টুডেন্ট, অন্যকে একজন উত্তর দেন এই বাক্যে অবজেক্ট কোনটা। স্টুডেন্ট। স্টুডেন্ট। ভাই আমি অবজেক্ট নাই। স্টুডেন্ট, এই বাক্যে অবজেক্ট নাই বাবা। এই বাক্যে দেখো আমি কি, ঠিক আছে, দেখেন আমি কি, এটা হলো কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট না, ঠিক আছে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা কিন্তু কোনো অবজেক্ট না। অবজেক্ট থাকতে গেলে একটা ডু ভার্ব থাকতে হয়। ডু ভার্ব কোনো কিছু করা, ঠিক আছে। কোনো কিছু করার ক্ষেত্রে কি করলাম সেটা হলো অবজেক্ট হয়, কি করলাম, ঠিক আছে, কি করলাম অবজেক্ট হয়, বাট কোনো কিছু হওয়া বা বি ভার্বের ক্ষেত্রে অবজেক্ট হয় না, মনে রাখবেন, ঠিক আছে। আই এম এ স্টুডেন্ট এখানে এই বাক্যে কোনো অবজেক্টই নাই। অবজেক্ট না থাকলে তুমি প্যাসিভ কি করবা, তাই না? কিছু কিছু ক্ষেত্রে হয়, ওটা একটু আমরা নেক্সট স্টেপে আমরা গিয়ে শিখবো। সো যেহেতু অবজেক্ট নাই এটার ক্ষেত্রে আপনাদের সহায় মিলবে না, ঠিক আছে। আচ্ছা আপনাদের পড়া দিয়ে দিব, পড়া হবে, দেখেন আমরা লাস্ট কোন পর্যন্ত পড়েছি একটু বলেন তো। আর লেসন 15। লেসন 15, ওকে। দেখা তোমাদেরকে বইটা একটু দ্রুত পড়া দিয়ে দিই, ঠিক আছে। নেক্সট 5 লেসন্স, 5 লেসন্স পড়বেন এবং আমি দেখবো এখান থেকে কে কতগুলো ওয়ার্ড মিনিং লিখতে পারে, ঠিক আছে। মানে অবশ্যই সহজ সহজ ওয়ার্ডের না, যেগুলো তোমাদের মনে হচ্ছে যে কঠিন ওয়ার্ড, ওয়ার্ড জানা দরকার, ডিসেন্ট ওয়ার্ডের ওয়ার্ড মিনিং গুলো, ঠিক আছে। তোমাদের ধরো দেওয়া থাকতে পারে ওর লেসনের লাস্টে দেওয়া আছে এমন ওয়ার্ড, প্লাস তুমি নিজে মনে করলা যে এটা লিখে দেই স্যারের কাছে, এরকম ওয়ার্ড গুলোর ওয়ার্ড মিনিং নিজে খুঁজে বের করবে এবং লিখবে, ঠিক আছে। কারণ আমাদের কিন্তু গ্রামার পড়তেই দেখো আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের কিন্তু ভালো মতো পড়তে হবে এই বিষয়গুলো। ওয়ার্ড মিনিং এইচডব্লিউ, আর বাংলার ক্ষেত্রেও কিন্তু তোমাদের শব্দার্থ এইচডব্লিউ দিলাম, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে স্যার আসে যাও, আমি ওয়ার্ড তোমাদেরকে মিনিং এর ওয়ার্ড ওয়ার্ড বলেন। স্যার ওয়ার্ড মিনিং এর কি শব্দ উত্তর লিখবো মানে বাংলা? বাংলায় লিখতে হবে, ঠিক আছে। তো আচ্ছা ইংলিশ ভার্সনের তোমরা যারা আছো শুধু তোমরা ইংলিশ লিখতে পারবা, ঠিক আছে, বাট বাকি সবাই কি লিখবা, বাংলা লিখবা। তোমরা বাংলা ভার্সনের কেউ যদি নেক্সট টাইম থেকে পরীক্ষায়ও ইংলিশে মিনিং লেখো তাহলে কিন্তু ওইটা কেটে দেওয়া হবে, কারণ মিনিং বলতে তোমাকে আসলে বাংলা অর্থটাই চাই, বুঝছো, এটা মনে রাখবা। স্যার, ওকে মনে থাকবে, বলেন। এটা কি এই যে হোমওয়ার্কটা কি ফেসবুক পেজে দিব? হ্যাঁ হোমওয়ার্ক গুলো ফেসবুক পেজেই দিও, ফেসবুক পেজে আমি স্ক্রল করতে করতে তোমাদের হোমওয়ার্ক দেখে ফেলি মোস্ট অফ দ্য টাইম, বুঝছো। তোমাদের স্যার তাহলে কি আমরা খালি সিনোনিম আসলেই তখন লিখবো ইংলিশে? সিনোনিম আসলে তখন, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম এগুলো ইংলিশে, ঠিক আছে, বাট শব্দার্থ তোমার কাছে তো অর্থ চেয়েছে তাই না, এক্সপ্লেনেশন চাইনি। তোমরা অনেকে এক্সপ্লেনেশন আর মিনিং কে এক করে ফেলো। একটা জিনিসের এক্সপ্লেনেশন আর মিনিং দুইটা কিন্তু আলাদা। মিনিং মানে কি, তোমার মাদার টাঙ্গে বা মাদার ল্যাঙ্গুয়েজে তুমি লিখবা মিনিংটা, তাই না। আর এক্সপ্লেনেশন কি, তুমি ইংরেজিতেই ওটাকে এক্সপ্লেইন করতেছো জিনিসটা কি। সো মিনিং এবং এক্সপ্লেনেশনের মধ্যে কিন্তু তফাৎ আছে, এই দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। মিনিং লিখতে বললো আর তুমি এক্সপ্লেনেশন লিখে দিলে তখন কিন্তু হবে না, ঠিক আছে। তো এই দুইটা কাজ একটু করে রাখবেন। পরশুদিন আমাদের আরেকটা ইংলিশ ক্লাস আছে। আমার ফোনেরও চার্জ শেষ হয়ে গেছে, বুঝছো, আমি তোমাদের চ্যাট দেখতে পারতেছি না বা তোমাদের হ্যান্ডও দেখতে পারতেছি না। আপাতত আমরা আজকে ক্লাসটা শেষ করে দেই, কারণ 10টা বেজে গিয়েছে, 7:30 থেকে আমরা কন্টিনিউয়াস ক্লাস করছি। সো ভালো থাকো সবাই। আর এইচডব্লিউ দুইটাই ভালো মতো জমা দিয়ে দিবে, আর আজকের ক্লাসের রেকর্ডটা তুমি কিন্তু রাতের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আর আমার আগের নাম্বারের সাথে তোমরা যারা যুক্ত ছিলে, আমার আগের নাম্বারটা আমার কাছে বর্তমানে একটু নাই, একটু প্রবলেমের কারণে। তোমরা হলো গ্রুপে মেসেজ দিও, আমি অন্য একটা নাম্বার দিয়ে অবজার্ভ করব, ঠিক আছে। আমার আগের নাম্বারের সাথে যারা যুক্ত ছিলে বা মেসেজ করতে, আমাকে মেসেজ করে কিন্তু পাবা না, ঠিক আছে, কারণ ওই নাম্বারটা আমার কাছে নাই এখন। তুমি আকাশ স্যার অথবা গ্রুপে মেসেজ করতে পারো, পার্সোনাল যদি খুব প্রবলেম থাকে স্যারদের জানাবা, বাট এমনিতে গ্রুপে বললেই তুমি কিন্তু প্রবলেমের সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। ওকে ভালো থাকো সবাই। স্যার ইংরেজি এইটা ডব্লিউ ওয়ার্ড মিনিং আর কি? আসসালামু আলাইকুম। ওয়ার্ড মিনিং, অনলি ওয়ার্ড মিনিং, ঠিক আছে। ওকে ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। পরশুদিন দেখা হচ্ছে, আগামীকাল থেকে ম্যাথ ক্লাস করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম স্যার।